সো আবারও সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের 9টা বেজে 4 মিনিট আমরা ক্লাস স্টার্ট করি। এর মধ্যে যদি কারো জয়েন করার থাকে সে জয়েন করবে, কোনো সমস্যা নেই। আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে, প্লাস সেই সাথে হচ্ছে যে অনেককে মেসেজ করা হয়েছে লিংক। তো তারা জয়েন করে ফেলুক, সমস্যা নেই, আমরা আমাদের ক্লাস শুরু করি। আর এইখানে হচ্ছে যে যারা আমাদের এই ব্যাচে 4th ব্যাচে জয়েন হয়েছে আপনারাও আছেন, এবং যারা জয়েন হন নাই এখনো কনফিউশনে আছেন আসলে আদৌ আমরা আসলে ক্লাস নেই কি না, নাকি হচ্ছে যে টাকা পয়সা বিকাশে নিয়ে তারপরে আমরা গায়েব হয়ে যাই। এই জিনিস দেখতেও অনেকে আসছে। অনেকে হয়তো ডিসিশন নিতে পারতেছে না সে আসলে ওয়ার্কশপটা তার জন্য কিনা, এটার জন্য ও আসছে। আমরা অনেককে ইনভাইট করছি যে আপনি আমাদের ক্লাসটা করেন, দেখেন, বুঝেন, তারপরে হচ্ছে যে আপনি আমাদের করে নেবেন। তো ওই জায়গাগুলি থেকে হচ্ছে যে অনেককে আমরা ইনভাইট করে এখানে নিয়ে আসছি, অনেককে মেসেজ করছি। সো আমাদের ক্লাস আমরা যখন এখন যেহেতু শুরু করব, আমি আপনাদের সবাইকে মিউট করে দেব। আমি সবাইকে মিউট করে দেব। ক্লাস শেষ হওয়ার পরে আমি আমার বক্তব্য শেষ করার পরে আমি আবার আনমিউট করব, এবং আপনাদের প্রত্যেকের যার যে কোশ্চেন আছে আমি সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেটার জন্য যদি আমাকে সারা রাত বসে থাকতে হয় আমি সারা রাত বসে বসেই আপনাদের অ্যান্সার করব, কোনো সমস্যা নেই। আমার সময় নিয়ে কোনো রকমের কোনো মাথা ব্যথা নেই। আপনারা ধৈর্য সহকারে আগে আমার কথাগুলি শুনবেন, তারপরে একজন একজন করে অবশ্যই কোশ্চেন করবেন যদি আপনাদের সেই কোশ্চেন থাকে। কোশ্চেন করার জন্য আপনারা হ্যান্ড রাইজ করবেন, এখানে যে হ্যান্ড রাইজ যে বাটনটা আছে ওইখানে প্রেস করবেন। আমি একজন একজন করে সুযোগ দেবো ইনশাল্লাহ। সবাই একসাথে কথা বললে তো তখন আমি শুনবো না, এই জন্য এই কাজটা করা। তো আমি সবাইকে মিউট করে দিচ্ছি। Happy birthday to you. আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিছি। আমি এখন একটু আমার সেটিংটা করতে হয়তো 1 মিনিটের মতো লাগবে, আমি তারপরে আমি আমার কথা শুরু করতেছি।
আচ্ছা, শুরু করি। আমাদের হচ্ছে যে কুক এন্ড আর্ন, এটা ব্যাচ 4। আমাদের ব্যাচ 4 স্টার্ট হয়েছে। এর আগে আমাদের 3টি ব্যাচ হয়ে গেছে অলরেডি। ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3, এইভাবে 3টা ব্যাচ আমাদের অলরেডি কমপ্লিট হয়েছে। আর এইটা আমাদের 4 নম্বর ব্যাচ শুরু হলো। তো আমাদের 5 নম্বর ব্যাচ আসবে হচ্ছে জানুয়ারির 30 তারিখে। মাঝখানে আমরা একটু গ্যাপ নেব। আমরা ব্যাচ 1 শুরু করছি খুব সম্ভবত এটা ঈদের আগে। তো অলমোস্ট প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যেতেছে। ব্যাচ 2 আমরা স্টার্ট করছি আগস্টের 20 তারিখ। ব্যাচ 3 আমরা শুরু করছি অক্টোবরের 30 তারিখ। ব্যাচ 4 যেটা আজকে শুরু হলো নভেম্বরের 30 তারিখ, এবং ব্যাচ 5 30 তারিখ। আমাদের এখানে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে। ব্যাচ 1 যেটা, এটা মাত্র 200 টাকায় করানো হয়েছিল। ব্যাচ 2 যেটা, সেটা আমরা 499 টাকা ছিল। ব্যাচ 3 ছিল হচ্ছে 999, এবং ব্যাচ 4 আপনারা যারা করতেছেন সেটা 1490, এবং ব্যাচ 5 যেটা 4790 টাকা হইতাছে। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাচে কেন বাড়লো? বাড়ার পিছনের কারণ হচ্ছে ব্যাচ 1 শুধুমাত্র আহ, একটা ই বুক থেকে তারা কোর্স করছে, এবং তারা অল্প কিছু ক্লাস পাইছিল, এবং সেই ক্লাসগুলি খুব একটা ওয়েল অর্গানাইজ ছিল না। আহ, কারণ আমরা তখন শুধুমাত্র ই বুকই সেল করছিলাম। ফুড বিজনেসের উপর আমাদের একটা ই বুক, এই ই বুকটা আপনাদেরকেও দেওয়া হবে। আহ, তো ব্যাচ 4-এ যারা আছেন তাদেরকেও দেওয়া হবে। তো ওইখানে শুধুমাত্র একটা ই বুক তাদেরকে দেওয়া হয়েছিল, আর কোনো কিছুই দেওয়া হয়নি। আমার কাছে পরে মনে হয়েছিল যে শুধু একমাত্র একটা ই বুকে আসলে পুরো একটা ফুড বিজনেসকে বোঝানোটা ডিফিকাল্ট। তখন আমি চেষ্টা করছি তাদেরকে হচ্ছে যে ক্লাস নিয়ে বিষয়গুলি বুঝায় দেওয়ার জন্য। তো এই ছিল ব্যাচ 1 এর কাহিনী। ব্যাচ 2 এ আমরা সেই জিনিসগুলিকে গুছায় নিয়ে আসে আমরা চিন্তা করি যে না, আমরা ই বুক সেল করবো না, আমরা পুরো জিনিসটা, কারণ তখন আমাদের কাছে আসলে বেশ কিছু রিকোয়েস্ট আসতেছিল যে ভাই, আমরা আমাদের বই না, আপনি যদি আমাদেরকে একটু ব্রিফ করতেন যে পুরো বিষয়টা নিয়ে যদি একটা ছোট্ট একটা ওয়ার্কশপের মতো করতেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। তখন আমরা চিন্তা করি যে আমরা এই বইটাকে এমনিতেই দেই, যারা জয়েন করতেছে আমরা একটা ওয়েল অর্গানাইজ একটা ওয়ার্কশপের কথা চিন্তা করে ওইটা করছিলাম। সো এটা ছিল ব্যাচ 2 এর কথা। ব্যাচ 2 যখন হয়েছে তখন আমরা বেশ কিছু, ব্যাচ 2টা আমাদের আসলে বিশাল বড় ছিল। 190 জন সেখানে জয়েন হয়েছে, এবং এক একজন এক এক রকমের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে, এবং ওইখানে বেশিরভাগই হচ্ছে রেস্টুরেন্ট ওনার যারা অলরেডি রেস্টুরেন্ট মালিক। যেমন কিছুক্ষণ আগে এক ভাইয়ের সাথে কথা হইতেছিল, উনি যেমন রেস্টুরেন্ট দিছে, 1.5 বছর চালাইতেছে, কিন্তু আদতে ওইখান থেকে আসলে কোনো প্রফিট খুঁজে পাইতেছে না। এরকম বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে অনেকেই আমাদের এখানে জয়েন করে। দেন আমরা চিন্তা করি যে ব্যাচ 2টাতে যারা যেই সকল প্রবলেম, যেই জিনিসগুলি আছে সেইখান থেকে বিভিন্ন জিনিস আইডেন্টিফাই করে আমরা নতুন করে আবার ক্লাস ডিজাইন করি এবং ব্যাচ করি। দ্যাটস ওয়াই যে বিষয়টা হচ্ছে, আহ, এই কারণেই হচ্ছে যে আমাদের এই কারণে আমাদের ওই ব্যাচ 3-তে আইসা প্রাইসটা বেড়ে যায়। ব্যাচ 4-এ আইসা আমরা যেই এইটা করছি সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র ক্লাসের ক্লাসের উপরেই ডিপেন্ড করে নেই, এইখানে আমরা বেশ কিছু জিনিস ডেভেলপ করে নিয়ে আসছি। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমাদের বিজনেস কিট, এইটা কোনো ব্যাচই ছিল না। প্রিভিয়াস কোনো ব্যাচে এই বিজনেস কিটটা ছিল না। বিজনেস কিটটা আপনাদের এখান থেকে শুরু হচ্ছে এই জন্য। এবং দেখা গেছে যে এই বিগত প্রতিটা ব্যাচে আমাদের ক্লাসগুলি যেভাবে আমরা আপগ্রেড করে নিয়ে আসছি, এইটা আর ওয়ার্কশপ পর্যায়ে নাই। এটা ছোটখাটো একটা কোর্স হয়ে গেছে। সো ওয়ার্কশপ আর কোর্সের মধ্যে একটু ডিফারেন্স থাকে। কোর্সটা একদম ফুল লেন্থে হয়, ওয়ার্কশপ আসলে ফুল লেন্থে হয় না। সো এই বিষয়গুলির কারণে আমাদের প্রাইসটা, ফিটা ইনক্রিজ হয়ে আসছে। আর ব্যাচ 5 যেটা, মোস্ট প্রবাবলি ওইটা আমাদের হচ্ছে যে
লাস্ট ওয়ার্কশপ হইতে যেতেছে, এবং ওইটা 5,000 টাকা। এরপরে আর এটাকে ওয়ার্কশপ বলা যাবে না, ওইটা হচ্ছে যে ডিরেক্টলি কি বলে এটাকে, কোর্স হিসেবেই করব। সো আমরা এই কাজটা আসলে কেন শুরু করছি সেইটা আমি একটু বলি। আমাদের ভিশন মিশন আসলে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আমরা যদি বিভিন্ন ইনস্টিটিউটের কথা যদি আমি ধরি, আহ আমরা যদি বিভিন্ন ইনস্টিটিউটের কথা ধরি, যে culinary ইনস্টিটিউটগুলি, ম্যাক্সিমাম ইনস্টিটিউট হচ্ছে আপনার কুকিং শেখায়। এখন এইখানে যে বিষয়টা, যে গ্যাপটা তৈরি হচ্ছে, যে কুকিং যে শিখাচ্ছে খুব ভালো কথা, বাট গ্যাপটা তৈরি হইতেছে যারা বিজনেস করতে চাইতেছে, এইদের এই এই জায়গাটাতে একটা গ্যাপ থেকে যেতেছে, যে তারা কুকিং শেখার পরে কি করবে যদি জব না পায়। আমাদের প্রায় সব ইনস্টিটিউটগুলি জবকে ফোকাস করেই কোর্সগুলি করানো হইতেছে, কিন্তু একটা বিজনেস করতে গেলে কি করতে হয়, কি জিনিস জানতে হয়, এই বিষয়গুলি তারা ওইখান থেকে মানে সরে আসছে, যে ওই ওই জায়গাগুলি তারা টাচই করে নাই। এতে করে দেখা গেছে যে অনেক মানুষ মানে কুকিং শিখতেছে, বিজনেসে নামতেছে এবং লসের সম্মুখীন হইতেছে, না বুঝাও এই ধরনের কাজগুলি করে ফেলতেছে। শুধু যারা কুকিং শিখতেছে তারাও না, অনেকেই হচ্ছে যে ফুড ফুড ইন্ডাস্ট্রিতে আসতে চায়, সে বিজনেস করতে চায়, যে আমার ফুড ভালো লাগে, এই বিজনেসটাকে আমার ভালো লাগে, সো আমি এই বিজনেসটাকে করতে চাই। কিন্তু দেখা গেছে প্রপার গাইডেন্সের অভাবে সে হচ্ছে যে ওই বিজনেসটা প্রপারলি করতে পারতেছে না। তো আমি যদি গতকালকের কথা বলি, আমি গতকালকে সাভার ছিলাম এবং আশুলিয়া ছিলাম। আমাদের থার্ড বেচের দুই ভাই, তারা রেস্টুরেন্ট বিজনেসে নামছে। তো এদের ভিজিট করতে গেছিলাম। একজন গত বছর বিজনেস দিয়ে লস টস খায়া বন্ধ করে দিছিল, এখন আবার নতুন করে স্টার্ট করছে। আরেক ভাই আমাদের ব্যাচে জয়েন হওয়ার আগেই সে রেস্টুরেন্ট দিছে, 1.5 মাস আগে সে রেস্টুরেন্ট ওপেন করছে। এখন ওপেন করার পরে সে তো মানে এই যেহেতু এই সেক্টরের কোনো কিছুই সে জানে না, শখের বসে রেস্টুরেন্ট দিছে, এখন কোনো কিছুই মিলায় উঠতে পারতেছে না। প্রথম মাসে সে 30,000 টাকা লস খাইছে। তার খুবই ছোট একটা রেস্টুরেন্ট, বাট 30,000 টাকা লস খাইছে। এখন লস দিয়ে তো আসলে বিজনেস করা পসিবল না। লস হয়তো আমি 1 মাস 2 মাস দিতে পারি, আর প্রথম মাসেই যখন লস খায়া বসে, তখন তো আসলে এটা চিন্তারই বিষয়। এবং সে আমাকে বলতেছে যে আমার তো আসলে এখানে সেলই নেই, আমি কি করব বুঝে উঠতে পারতেছি না। তো এই জন্য সে আমাদের এখানে জয়েন করে। তো আমাদের এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা থেকে আমরা চিন্তা করছি যে আহ, আমরা আমাদের এই গ্যাপটা ফিল আপ করার আমরা একটা ট্রাই করতেছি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে কুকিং শেখা, আমি আসলে পার্সোনালি ব্যক্তিগতভাবে, যদি কেউ বিজনেস করার উদ্দেশ্যে কুকিং শিখে, আমি বলি এটা বোকামি। কুকিং বিজনেস শেখার উদ্দেশ্যে আসলে কুকিং শেখার কোনো মানে নাই। ওইটা একজন শেফের দরকার, যে জব করবে তার প্রয়োজন। এবং কুকিং আসলে রেসিপি শেখার মধ্যে আসলে কিছু নাই। এর কারণ হচ্ছে আপনি ইউটিউব ঘাটলে অনেক অনেক রেসিপি পাওয়া যাবে, কিন্তু বর্তমান সময়ে আমি আমার এক্সপিরিয়েন্স, বিগত 15 বছরের আমি এই কুকিং ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, এই কালিনারি ইন্ডাস্ট্রিতে, ফুড ইন্ডাস্ট্রিতে 15-16 বছর হয়ে গেছে অলরেডি। সো এইখানে আমি যে বিষয়গুলি দেখছি, যে অনেক আপুরা, বিশেষ করে এটা আপুদের মধ্যে খুব বেশি দেখা যায়, যে তারা একের পর এক বিভিন্ন রেসিপি কোর্স করতেছে, ফাস্ট ফুড আইটেম, চাইনিজ আইটেম, থাই আইটেম, কেকের আইটেম, বিভিন্ন রকমের তারা হচ্ছে যে কোর্স করতেছে। ওইখানে তাদেরকে বিভিন্ন রেসিপি শেখানো হইতেছে, অ্যাকচুয়ালি রেসিপি শেখার মধ্যে কিছুই নাই। কেন কিছু নাই আমি আপনাকে বলি। ধরেন আমি আপনাকে বললাম যে আমি আপনাকে বার্গার বানানো শেখাবো, আপনি আমার এখানে আইসা বার্গার বানানো শেখাবেন। এখন আমি কয়টা বার্গারের রেসিপি আপনাকে শেখাবো? দুনিয়াতে প্রতিনিয়ত নতুন নতুন বার্গারের রেসিপি আবিষ্কার হইতেছে, নতুন নতুন পিজার রেসিপি আসতেছে, নতুন নতুন বিরিয়ানি। আমার কথা যদি বলি, আমি নিজেই 132টা বিরিয়ানির রেসিপি জানি। আপনি আমার কাছ থেকে কয়টা শিখবেন? এইখানে যে বিষয়টা হয়, যে আসলে রেসিপি শেখার মধ্যে কিছুই নাই, রেসিপি শেখার মধ্যে কিছু নাই। যে জিনিসটা শিখতে হয় সেটা হচ্ছে কুকিং টেকনিক। শিখতে হয় হচ্ছে যে আমি কিভাবে রেসিপি ক্রিয়েট করব।
কিভাবে রেসিপি স্ট্যান্ডার্ডাইজ করব, কিভাবে আমি ফুড কস্টিং করব, কিভাবে মেনু ইঞ্জিনিয়ারিং করব, আমার ফুড ফ্লেভার হুইলটা কি হবে, ফ্লেভার কম্বিনেশন গুলি কি হবে, আমার ইনগ্রেডিয়েন্টস এর যে পরিচিতি সেইটা কিভাবে আমি ডেভেলপ করব, আমার ইনগ্রেডিয়েন্টস নলেজ কিভাবে, এই বিষয়গুলি আসলে শেখার প্রয়োজন। যেই জায়গা থেকে পুরোপুরি ভাবে আমাদের ইনস্টিটিউট গুলি সরে দাঁড়াইছে। আমি জানি না তারা ওইখানে কি শেখায়, বাট আমি যে কয়টা জায়গা থেকে আমি মানে যে কয়েক জায়গায় গেছি, দেখছি, শিখছি, আমি পর্যটনেও ক্লাস করছি, সেখানেও দেখছি যে সেখানে আসলে এই বিষয়গুলি স্কিপ করে যায়, এগুলি শেখায় না। কেন শেখায় না আমি জানি না। আমি দুবাইতে ক্লাস করছি, দুবাইতে দেখছি যে আমাদের প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখানো হয়েছে। যে কেন আমি পেঁয়াজ বেরেস্তা ইউজ করলাম আমার বিরিয়ানিতে, কেন আমি আদা রসুন বাটা ইউজ করলাম, এই যে কেন, এই কেনটা আমাদেরকে শিখাইছে, যেটা এইখানে কেনটা শেখানো হয় না। তো এই হচ্ছে বিষয়। আসেন এবার একটু আমি আমার সম্পর্কে, যেহেতু আমার কথা চলেই আসছে, আমি আমার সম্পর্কে একটু বলি। আমি হচ্ছে যে ডিপ্লোমা করছি শেফ কোর্সে, প্রফেশনাল শেফ কোর্স, এটা এনএসটিটিআই থেকে, বাংলাদেশ আহ, পর্যটন কর্পোরেশন, সরি এখানে আসলে বাংলাদেশ ট্যুরিজম কর্পোরেশন উঠা আসছে, এটা এইটা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হবে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে আমি হচ্ছে যে ডিপ্লোমা করি, এবং সেই সাথে হচ্ছে যে আমি দুবাই যে কালিনারি ইনস্টিটিউট আছে সেখানেও আমি স্কলারশিপে শেফ কোর্স করি। আমি শেফ হওয়ার আগে আমি একজন ব্যবসায়ী ছিলাম। আমার যাত্রাটা এই সেক্টরে শুরু হয় বিজনেস দিয়ে। আমি সর্বপ্রথম রেস্টুরেন্ট দিই 7-17, তারপরে একটা ফুড কার্ট দেই যেটা টিরেক্স নাম ছিল। এরপরে আমার একটা হচ্ছে যে ক্যাটারিং বিজনেস আমি স্টার্ট করি, ফুড টেড। সো এই দিক থেকে যদি আমি বলি, আমার 3টা মডেলে বিজনেসের এক্সপিরিয়েন্স আছে, এক রেস্টুরেন্ট, ফুড কার্ট, এবং হচ্ছে যে ক্যাটারিং বিজনেস। সো 3 জায়গা থেকেই হচ্ছে যে আমি বিজনেস করি। বর্তমানে আমি আর কে একাডেমি, যেটা হচ্ছে যে রোস্টেড কিচেন একাডেমি, এই রোস্টেড কিচেন একাডেমির আমি ফাউন্ডার, আমার একজন কো ফাউন্ডারও আছে, এবং সেই সাথে আমি রোস্টেড কিচেন একাডেমির একজন মেন্টর হিসেবে কাজ করতেছি। আর কে এজেন্সি আমরা খুব রিসেন্টলি স্টার্ট করছি। আমাদের থার্ড বেচে যখন রানিং, তখন এসে আমরা আর কে এজেন্সি শুরু করি, রোস্টেড কিচেন এজেন্সি। আমাদের এজেন্সি কার্যক্রম অলরেডি স্টার্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইটারও হচ্ছে যে আমি ফাউন্ডার হিসেবে আছি। তো এই হচ্ছে বিষয় আমার বিজনেসগুলি। যদি আমি বলি যে এই মুহূর্তে আমার এই বিজনেসগুলি নাই, এর পিছনের কারণ হচ্ছে আমি যখন 7-17 দিই তখন আমি আসলে প্রফেশনাল কুকিং, কোনো কুকিং কোর্সই করি নাই। এমনি জাস্ট আমার মনে হয়েছে যে রান্না আমার ভালো লাগে, সেখান থেকে আমি চিন্তা করছি যে আমি একটা রেস্টুরেন্ট দেব। তো আমি রেস্টুরেন্ট দেই, এবং দেওয়ার পর ওই রেস্টুরেন্টে আমি নিজেই রান্না বাড়া শুরু করি, ওইখানে আমি নিজেই শেফ হিসেবে কাজ করি। বাট কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে না, আমি আসলে প্রপারলি, আমি আমার মন থেকে আমি আসলে স্যাটিসফাই না, যে আমি যে কাজ করতেছি সেটা আমি আসলে সন্তুষ্ট না, এবং বিজনেসের অনেকগুলি বিষয় আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। তখন আমার কাছে মনে হয় যে আমার কোর্স করা উচিত। তো ওই বিজনেস করতে করতে আমি তখন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে যাই, এবং আরো কয়েকটা জায়গায় আমি কোর্স করি। আহ তারপরে হচ্ছে যে আমি ওই কোর্স করার বদৌলতে আমার বেশ কিছু জায়গায় কাজ করার অভিজ্ঞতা হয়। বাংলাদেশের লি মেরিডিয়ানে কাজ করি, রেডিসনে আমি এগুলো সবই হচ্ছে অনকল ডিউটিতে, এবং অনকল ডিউটি আমি বঙ্গভবনে অনকল ডিউটিতে কাজ করছি। যেহেতু বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে ছিলাম এবং এটা একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান, সো এই জায়গার স্টুডেন্টদের একটা এক্সট্রা বেনিফিট হচ্ছে যে গভর্নমেন্টের বিভিন্ন কাজে আমরা পার্টিসিপেট করতে পারি ওইখানে। সো ওই থ্রুতে আমি হচ্ছে যে এই কাজগুলি করছি। আমি বেঙ্গল মিটেও কিছুদিন ছিলাম, আমার ইন্টার্নশিপ বেঙ্গল মিটেই হয়েছে, এবং এটা আমি অবশ্যই ইচ্ছা করেই নিয়েছিলাম। দেন হচ্ছে যে বেঙ্গল মিট থেকে ওইখানে আমার জব পার্মানেন্ট হয়ে যায়, এবং এরপরে আমি বাংলাদেশ থেকে দেশের বাইরে যাই দুবাইতে। দুবাইতে মজলিস আল মদিনা শারজাতে একটা রেস্টুরেন্ট ছিল, এই রেস্টুরেন্ট তারা হচ্ছে যে ওপেনিং এর জন্য আমাকে এখান থেকে নিয়ে যায় হায়ার করে। আমি ওইখানে যাই এবং ওই রেস্টুরেন্টটা ওপেন করি। এরপরে আল নাদা ক্যাফে দুবাইতে, সেইটা প্যান্ডামিকের সময় আমি ওই রেস্টুরেন্টের দায়িত্ব নিই, ওই ক্যাফের দায়িত্ব নিই।
এবং এরপরে যখন প্যান্ডামিকের কারণে দুবাইয়ের সিচুয়েশন যখন খুব খারাপ হয়, আল নাদা ক্যাফেটা আসলে ওই প্যান্ডামিকের কারণে তখন অনেক ক্যাফে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। প্যান্ডামিকের পরে আমি গ্র্যান্ড ওক নামের একটা ক্যাটারিং সার্ভিস, যেটা অফশোর বেসড, তাদের ওপেনিং এ আমি জয়েন করি। এটা আবুধাবিতে, এবং এইটার কাজটা হচ্ছে যে সাগরের মাঝখানে ছিল। এটা মূলত অফশোর বেসড একটা ক্যাটারিং, ওইটাতে আমি কাজ করি। এরপরে হচ্ছে যে আমি দেশে আসি, খুব রিসেন্ট দেশে আসি। দেশে আসার পরে আমি ফুড কোম্পানি নামের একটা ফুড কোর্টের দায়িত্বে ঢুকি, এবং হচ্ছে যে তারকা এক্সপ্রেস, আপনারা যারা ঢাকায় আছেন বিশেষ করে বনানীর দিকে, তারকা অনেকেই চিনেন। সো বনানীর সেই তারকারই একটা ফ্র্যাঞ্চাইজি নারায়ণগঞ্জ ওপেন হয়েছিল, তারকা এক্সপ্রেস। তো তাদের এক্সিকিউটিভ হিসেবে আমি সেখানে জয়েন করছিলাম। তো এই কাজগুলি করার পরেই আমার কাছে আসলে মনে হয়েছে যে আহ, আমি আমার আহ, মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমার আমার স্টেজে আমি চলে যাই। আসলে এই কাজগুলি আমার না, আমি আমার বিজনেসে রিটার্ন যাই। তো বিজনেসে যখন আমি রিটার্ন করব, আর ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমি তো মাঝখানে বেশ কিছুদিন মার্কেটে ছিলাম না, বাংলাদেশে ছিলাম না, বাংলাদেশের মার্কেটটা অনেক চেঞ্জ হয়েছে। তো এটা একটু বোঝার চেষ্টা করি। ওইটা বুঝতে বুঝতেই আমার কাছে মনে হলো যে আমার যে প্রিভিয়াস স্টুডেন্ট ছিল, আহ, তারা কন্টিনিউয়াসলি আমার সাথে কানেক্ট ছিল। তারা কন্টিনিউয়াসলি আমাকে বিভিন্ন রকমের তাদের প্রবলেমের জন্য নক দিত, যে ভাই আমি তো এই সমস্যায় আছি। তো তখন আমার কাছে মনে হলো যে রোস্টেড কিচেন একাডেমি নিয়ে আমি কাজ করতে পারি। ওই জায়গা থেকে আমি এই ই বুক লিখি, তারপরে এই কোর্সের ডিজাইন করি, এবং আজকে আপনাদের সামনে আমি আজকে ক্লাস নিতেছি। তো এই হচ্ছে বিষয়, যে পুরো বিষয় যদি বলি আমার ব্যাপারে, আমি এইভাবেই আমার জার্নিটা স্টার্ট করি, এবং এইভাবে এই পর্যন্ত, আজকের এই পর্যন্ত আমি চলে আসি। তো এবার আসেন আমাদের যে ওয়ার্কশপটা, আপনারা এই ওয়ার্কশপটা আসলে কি পাচ্ছেন, কি করছি আমরা, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আমাদের ওয়ার্কশপের স্ট্রাকচারটা হচ্ছে আমরা টোটাল 8টা ক্লাস নিব। প্রতি সপ্তাহে 2টা ক্লাস, রবিবার এবং বৃহস্পতিবার রাত 9টা বাজে, ঠিক এক্স্যাক্টলি আমরা আজকে যেই সময়টাতে ক্লাস স্টার্ট করছি এই সময়টাতেই ক্লাস হবে। রবি এবং বৃহস্পতিবার এই 2 দিন টোটাল 8টা ক্লাস হবে রাত 9টা বাজে, এবং ক্লাসের ডিউরেশনটা 1 থেকে 2 ঘন্টার হবে। এটা ডিপেন্ড করে সাধারণত, এই যে আজকে ঠিক যেভাবে ক্লাস নেওয়া হইতেছে, যে আমি আমার বক্তব্য যা বলার বলতেছি, আপনাদেরকে মিউট করে রেখে আমার বক্তব্য বলা শেষ হইলে আপনাদের আনমিউট করে দিব, আপনারা একে একে আপনাদের কোশ্চেন করবেন, আমি সেটার অ্যান্সার দিব। সো আমার বক্তব্যগুলি মোটামুটি 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। বাকি যে এক্সেস ঘন্টাগুলি, ওটা কোশ্চেনের অ্যান্সারের পর্বটা থাকে, সেইটাতে টাইমটা চলে যায় আর কি, যে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে হয়তো যতটুকু সময় লাগে ওইটা। এই হচ্ছে আমাদের ক্লাসের স্ট্রাকচার। এর বাহিরেও কিছু আহ এর বাহিরেও কিছু বিষয় আছে, যে ক্লাস ছাড়াও আরো কিছু আছে, কিন্তু তার আগে আমরা দেখে নিই যে 8টা ক্লাস আসলে আমরা কি কি ক্লাস করাচ্ছি। আমাদের প্রথম ক্লাস যেটা, সেটা হচ্ছে মাইন্ডসেটের ক্লাস। আপনি বিজনেস শুরু করার আগে আপনার মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে, এবং ফুড বিজনেস অন্য যে কোনো বিজনেস থেকে একটু ডিফারেন্ট। সো ডিফারেন্ট জায়গায় যখন আপনি কাজ শুরু করবেন, আপনার ওই ডিফারেন্সটা বুঝতে হবে, এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে হবে। এর জন্য আমাদের প্রথম ক্লাস মাইন্ডসেট হবে। তারপরে হচ্ছে কনসেপ্ট, ফুড বিজনেসের কনসেপ্ট। এবং আমি যদি বলি আমার এই 8টা ক্লাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস কোনটা, তাহলে হচ্ছে এই ক্লাস 2, কনসেপ্টের ক্লাসটা। এই জায়গাটা যদি আপনি ক্লিয়ার হয়ে যান, তাহলে আপনার বাকি ক্লাসগুলি আসলে খুব ইম্পর্টেন্ট না তা না, বাট বিষয়টা হচ্ছে যে বাকি সমস্ত কিছু এই একটা জায়গায় এসে কানেক্ট হয়েছে, সেটা হচ্ছে বিজনেসের কনসেপ্ট। আমরা যারা ফুড বিজনেস স্টার্ট করছি অথবা স্টার্ট করতে চাই, অথবা এই ইন্ডাস্ট্রিতে অলরেডি যারা আছেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই ফুড বিজনেসের কনসেপ্ট আপনারা কেউ ক্লিয়ার না, এবং মার্কেটে যারা কাজ করতেছে তারাও ক্লিয়ার না। কেন এই কথা বললাম, যে এইটা যদি হইতো তাহলে বাংলাদেশের যে সকল বড় বড় শেফেরা আছে তাদের প্রত্যেকের রেস্টুরেন্ট থাকতো। আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের বড় বড় যে শেফেরা আছে, আমি নাম বলবো না, বড় বড় শেফেদের আপনারা সবাই খুব ভালো করে তাদেরকে চিনেন জানেন। একজন শেফকে দেখান যে এই শেফের একটা রেস্টুরেন্ট আছে বাংলাদেশে, আপনি পাবেন না।
কিন্তু দেশের বাইরে যান, আপনি ধরেন বাংলাদেশের বাইরে আমি ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়ার তো অনেক শেফ আছে যাদেরকে আমরা চিনি। এর মধ্যে হচ্ছে যে খানা খাজানার সঞ্জীব কাপুর, তার রেস্টুরেন্ট আছে, বিনীত ভাটিয়ার রেস্টুরেন্ট আছে, এবং এদের শুধু ইন্ডিয়াতে না, এদের ইন্টারন্যাশনাল ভাবে তাদের হচ্ছে যে গ্লোবাল চেইন রেস্টুরেন্ট আছে। রণবীর ব্রারের রেস্টুরেন্ট আছে, কুনাল কাপুরের আছে, গর্ডন র্যামজের কথা আর কি বলবো, তার তো মানে বিশাল তো বাইরের কান্ট্রির প্রত্যেকটা বড় বড় শেফেদের নিজেদের রেস্টুরেন্ট আছে। শুধুমাত্র আমাদের দেশের বড় বড় শেফেদের রেস্টুরেন্ট নাই। এই না থাকার পেছনের কারণ হচ্ছে ওই যে বললাম আমার ক্লাস 2 যে কনসেপ্ট, তারা নিজেরাই কনসেপ্ট মানে ফুড কনসেপ্ট কি জিনিস এটা বুঝে না। এইটা আমার আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয় যে তারা এই জিনিসগুলি জানে না বিধায় তারা ওই বিজনেসে আসে নাই। যদি আসতো তাহলে আমাদের দেশের কালিনারি এডুকেশনটা এবং এই যে বিজনেসের যে সেক্টরটা, এই সেক্টরটা ডিফারেন্ট হইতো। এখন যা আছে তার চেয়ে ডিফারেন্ট হইতো। সো এই ক্লাসটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি এই ক্লাসটা কেউ মিস করবেন না। যে যিনি বিজনেসে আসেন এবং যিনি বিজনেস শুরু করবেন, দুইজনকেই আমি বলবো যে এই ক্লাস ডেফিনেটলি করবেন। এরপরে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে কম্পিটিটর অ্যান্ড মার্কেট রিসার্চ। কম্পিটিটর এবং মার্কেট রিসার্চ এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আপনি যদি আপনার কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে না পারেন এবং আপনার মার্কেট যদি আপনি অ্যানালাইসিস করতে না পারেন, তাহলে আসলে আপনি বিজনেস ঠিকভাবে করতে পারবেন না, এটা স্বাভাবিক। আপনি আপনার বিজনেসের গেম প্ল্যানই সাজাইতে পারবেন না। এরপরে আসা হচ্ছে যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্টের এইটা হচ্ছে, এইখানে আমরা যেমন সবাইকেই বলছি যে আমরা কিন্তু কোনো কুকিং শেখাবো না। সো যদি কুকিং না শেখাই তাহলে প্রোডাক্ট ডেভেলপমেন্টে কি করব? প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমরা যেটা করব, আপনার শেফ অথবা আপনি নিজে যেই জিনিসটা নিয়ে বিজনেস করবেন সেই রেসিপিটাকে কিভাবে স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসতে হয়, আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টে সেই জিনিসগুলি দেখব। এইখানে ওই রেসিপি স্ট্যান্ডার্ডাইজ করা থেকে ধরে একেবারে প্রোডাক্টকে ডেলিভারি করা পর্যন্ত যে প্রসেসগুলি থাকে, যেমন হচ্ছে যে রেসিপি স্ট্যান্ডার্ডাইজ এর কথা বললাম, রেসিপি আর&ডির কথা এখানে আসে, যে আর&ডি করা। তারপরে হচ্ছে যে ফুডের কস্টিং বের করা, রেসিপি কস্ট বের করা, প্রাইজিং স্ট্র্যাটেজি নির্ধারণ করা, সেই সাথে হচ্ছে যে আপনার মেনু ইঞ্জিনিয়ারিং করা, যে আপনি কিভাবে মেনুটাই করবেন, আপনার ফুডের প্যাকেজিং কি হবে, প্রেজেন্টেশনটা আপনি কিভাবে ডেভেলপ করবেন। এই সকল বিষয়গুলি প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্লাসে দেখানো হবে ইনশাল্লাহ। আপনাদেরকে সেই বিষয়গুলি নিয়ে ধারণা দেওয়া হবে। তারপরে আসে ব্র্যান্ড এবং টিম বিল্ডিং। আপনার ব্র্যান্ড পজিশনিং কি হবে, আপনি যে বিজনেস করবেন সেই বিজনেসের আপনার ব্র্যান্ড টোন কি হবে, আপনার ব্র্যান্ডের নাম কি হইতে পারে, কিভাবে আপনি নাম সিলেকশন করবেন, এই সকল বিষয়গুলি, এবং হচ্ছে যে আপনার টিম স্ট্রাকচার কি হবে। যে আপনি বিজনেস করবেন, হয়তো এখন যারা বাসা থেকে বিজনেস করবেন তারা হয়তো নিজেই একা করবেন, কিন্তু যখন এটা বড় হবে তখন তারা আপনি একা পারবেন না, আপনাকে টিম তৈরি করতে হবে। সো সেই জায়গা থেকে আপনি টিম কিভাবে আহ তৈরি করবেন সেইটা আমরা হচ্ছে যে এইখানে দেখাবো, যে টিম স্ট্রাকচারটা কি হবে আর কি। এরপর হচ্ছে লঞ্চের এই জায়গায় আমরা যে জিনিসগুলি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে আমি এই সমস্ত কিছু রেডি করলাম, এখন আমি বিজনেসটি স্টার্ট করব। তো তার জন্য আমার এখানে কিছু মার্কেটিং এর বিষয় থাকে, মার্কেটিং স্ট্র্যাটেজি আমি কিভাবে সাজাবো, এই বিষয়গুলি নিয়ে আমরা ওইখানে ডিসকাস করব। এবং সেই সাথে সোশ্যাল মিডিয়া এখন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া খুবই খুবই ভাইটাল একটা প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে আমাদের মার্কেটিং এর একটা পার্ট এটা এইখানে আছে। সো এই বিষয়গুলি নিয়েও আমরা ডিসকাস করব। এবং সেই সাথে ওপেনিং এর সময় আমাদের আসলে কি করা উচিত, কিভাবে আমরা ওপেনিং করব এবং কি কি জিনিসের দিকে খেয়াল রাখা উচিত, ওপেনিং এর পরের কাজগুলি কি হবে, এই বিষয়গুলি নিয়ে আমরা ক্লাস 8-এ ডিসকাশন করব। সেই সাথে ক্লাস 8-এ আমি আপনাদেরকে একদম লাইভ একটা জিনিস দেখানোর ট্রাই করব, সেটা হচ্ছে যে আমি রিসেন্ট একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে ঢাকাতে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হবে। তো ওই রেস্টুরেন্টের কনসেপ্ট থেকে ধরে একদম এই যে 8টা ক্লাস যে আমরা আপনাকে করাইলাম,
প্রত্যেকটা জিনিস ওইখানে কিভাবে আমি অ্যাপ্লাই করছি, করে ওই কনসেপ্ট কিভাবে দাঁড় করাইছি, একদম এভরিথিং ক্যালকুলেশন সহ, যে ওইখানে আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট কিভাবে হয়েছে, তার উপর বেস করে আমরা কিভাবে টার্গেট নির্ধারণ করছি যে আমার সেলস টার্গেট কি হবে, এবং সেই সেলস টার্গেট থেকে ওই সেলস টার্গেটটা অ্যাকচুয়াল রিয়েলিস্টিক টার্গেট কিনা, এবং সেখান থেকে আমার এওভি মানে অ্যাভারেজ অর্ডার ভ্যালু কি হবে সেইটা রিয়েলিস্টিক আছে কিনা, এই পুরো ক্যালকুলেশনটা একদম আমরা যে প্রজেক্ট ফাইলটা করছি, যে প্রেজেন্টেশনটা করছি, সেই প্রেজেন্টেশনটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই হচ্ছে আমার টোটাল 8টা ক্লাসের বিবরণ, যে আমরা আগামী 8টা ক্লাস আপনাকে এই এই জিনিসগুলি দিতে যাইতেছি। এই 8টা ক্লাসের বাহিরেও আমরা আরো বেশ কিছু জিনিস আপনাদেরকে দিব। একটা তো বললাম হচ্ছে ই বুক, যে ই বুকটা আমরা একদম শুরুতে লিখছিলাম, সেই ই বুকটা আপনাদেরকে দেওয়া হবে। এর পাশাপাশি ওই ইবুকের নতুন একটা আপডেট ভার্সন আসতে যেতেছে খুব রিসেন্টলি, সেই আপডেটটাও আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। তবে ওটার জন্য একটু টাইম লাগবে। এর পাশাপাশি আমরা একটা বিজনেস কিট আপনাদেরকে প্রোভাইড করব। এই বিজনেস কিটটা আমরা শুরুতেই দিব না, এটার যখন ক্লাস আসবে ওই সময় ওই জিনিস দেওয়া হবে। হ্যাঁ, তো ওইটা আপনারা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর আমরা বলছি যে আমরা একটা ডেডিকেটেড সাপোর্ট সিস্টেম রাখবো। এই ডেডিকেটেড সাপোর্ট সিস্টেমটা দুই ভাবে আসবে। এক, যাদের বিজনেস আছে তাদের জন্য একভাবে, আর যাদের বিজনেস এখনো নাই, শুরুই করে নাই, জাস্ট শুরু করবে, প্ল্যানিং পর্যায়ে আছে, তাদের। তো দুই ভাবে হচ্ছে যে যাদের বিজনেস আছে তারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি আগামীকাল সকালের মধ্যে গ্রুপে, আপনাদের গ্রুপে আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব। এই গুগল ফর্মটা আপনারা ফিল আপ করবেন শুধুমাত্র যাদের অলরেডি বিজনেস আছে। এই যে শুরুতে এক ভাইয়ের সাথে কথা বললাম, উনি হচ্ছে যে বলল যে তার 2টা আউটলেট এখন আছে খিলগাঁও বাসাবোতে, উনি একটা প্রবলেম ফেস করছে। সো ওনার মতো যারা আছে, যে অলরেডি আমি বিজনেসে জাম্প করে ফেলছি, এই কোর্সে জয়েন করার আগেই আমি বিজনেসে জাম্প করে ফেলছি, এখন প্রবলেমে আছি, তাদের জন্য ওই ফর্মটা দেওয়া হবে। ওই ফর্মটা আপনারা হচ্ছে যে ফিল আপ করবেন। আমাদের তরফ থেকে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা ওই ফর্মে ওই ফর্মটা আমরা একটু যাচাই বাছাই করব, এবং আপনাদের যারা ফর্ম ফিল আপ করবেন প্রত্যেকের সাথে আমরা 1-to-1 সেশন করব। 1-to-1 সেশন করব। যদি ঢাকার ভিতরে হয় আমরা ট্রাই করব তার প্লেসটাকে ভিজিট করে একেবারে সামনাসামনি তার প্রবলেমগুলি আইডেন্টিফাই করে সলিউশন দেওয়ার চেষ্টা করব। এই সার্ভিসটুক আমরা আপনাদেরকে দেব যারা অলরেডি বিজনেসে আছেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমি এখনই কথা দিতে পারতেছি না যে আমি ভিজিট করবোই কিনা, কারণ আপনারা সবাই যখন আমি বলি তখন সবাই আমাকে নক দিতে থাকে যে প্লিজ ভাই আপনি আমারটা আগে ভিজিট করেন। কিন্তু ভিজিট আসলে আমাদের অনেক রকমের বাইন্ডিংস থাকে, আমি চাইলে আপনার এখানে ভিজিট করতে পারি না, এখানে অনেক কিছু ব্যাপার থাকে। তো এই সমস্ত কারণে আমি আসলে ভিজিট করতে পারি না। আমাদের ওই যে বললাম যে সেকেন্ড পেজে 190 জন ছিল, এখন চিন্তা করেন ওইখান থেকে 190 জনের মধ্যে অলমোস্ট মানে 80-90 জনের রেস্টুরেন্টই ছিল। এখন এদের সবাইকে যদি আমি ভিজিট করতে যেতাম তাহলে আমার অবস্থাটা কি হয় চিন্তা করে দেখেন। তারপর আমি চেষ্টা করছি যে সবাই মোটামুটি যেগুলো আমার আশেপাশে আওতার মধ্যে ছিল আমি তাদেরকে ভিজিট করছি। খুব এক্সট্রিম পর্যায়ে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে তখন দেখা গেছে যে আমি একটু দূরে হইলেও, যেমন সাভার গেছিলাম, সাভার 2টা রেস্টুরেন্ট, সাভার এবং আশুলিয়া গতকালকে ভিজিট করে আসছি। আর আমি থাকি নারায়ণগঞ্জ, তো আমাকে ওইভাবেই জিনিসটা চিন্তা করতে হয়। তো এই জন্য আমি বললাম যে শুরুতেই আমি বলে নিলাম যে আমি চেষ্টা করব, বাট যারা ফর্ম ফিল আপ করবেন আমি প্রত্যেকের সাথে অনলাইনেই এই হোয়াটসঅ্যাপে আপনাকে কল দিয়ে মেসেজ করে, শুধু একবার না, যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাই না হবেন আমি ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কানেক্ট থাকবো ইনশাল্লাহ। ওই জায়গা থেকে আমি চেষ্টা করব যে ওইভাবে আপনার প্রবলেমকে সলিউশন করে দেওয়ার জন্য, যত রকমের আল্লাহ আমাকে এই পর্যন্ত যতটুকু জ্ঞান দিয়েছে আমি সেই জ্ঞান দিয়ে আপনার করে দেব। এখন কথা হচ্ছে যে যাদের বিজনেস নাই তাদের মন খারাপ করার কিছুই নাই। আপনাদের বিজনেস নাই, আহ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে পুরো আমাদের সেশনটাকে কমপ্লিট করবেন, এই 8টা ক্লাস ফুললি কমপ্লিট করবেন।
করার পরে এই 8টা ক্লাসের পরে আমাদের 9 নম্বর একটা ক্লাস থাকবে। এই 9 নম্বর ক্লাসটা হবে তাদের জন্য যারা বিজনেসের প্ল্যানিং করতেছে। ওই ক্লাসটাই হচ্ছে যে ফুললি প্ল্যান করা নিয়ে। যদিও এই ক্লাসটা আমরা হচ্ছে যে একটা শর্ট একটা ওয়ার্কশপের মাধ্যমে খুব রিসেন্টলি আমরা লঞ্চ করতেছি, বাট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এইটা আপনারা হচ্ছে যে একদম 8টা ক্লাস কমপ্লিট করার পরে তারপর এটা করবেন। এবং এই যে টোটাল যে সার্ভিসটা আমরা দিলাম, এই সার্ভিসটা 1490 টাকা যা আপনি পে করছেন এটার ভিতরে 1 টাকাও আপনাকে আর পে করতে হবে না। যত যা কিছু আছে সব এই 1490 টাকার মধ্যে। এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, যেমন আজকের ক্লাসের যে রেকর্ডিংটা, এই রেকর্ডিংটা আপনারা আগামীকালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো অনেকেই হয়তো, যেমন কিছুক্ষণ আগে একজন মেসেজ করছে যে উনি প্রথম 30 মিনিট মিস করছে। সো মিস করার কিছু নাই, এই পুরো ক্লাসের রেকর্ডটা আগামীকালকে ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনারা ওটা দেখে নেবেন। এইভাবে 8টা ক্লাসের রেকর্ডিংই থাকবে। এই রেকর্ডিং আপনাদের সাথে আমাদের 1-to-1 সেশনের যে সাপোর্ট সিস্টেম, ইবুক, বিজনেস কিট, এভরিথিং আমরা এই 1490 টাকার মধ্যেই সাজাইছি এবং এইটাই এখানে লাস্ট। এখানে যারা এখনো আমাদের 4th ব্যাচে জয়েন হন নাই, জাস্ট ওই লিংকের ইনভাইটেশন পায় জয়েন করছেন, তাদেরকে আমি বলবো হচ্ছে যে আপনারা কাইন্ডলি আগামী হচ্ছে যে আজকে রবিবার, বৃহস্পতিবার আমাদের মানে একদম অফিসিয়াল ক্লাসগুলি স্টার্ট হবে। বৃহস্পতিবারের মধ্যে আপনারা যদি চান আমাদের ব্যাচে জয়েন হতে পারেন। এই 1490 টাকাতেই আপনারা জয়েন হয়ে নেবেন। জয়নিং প্রসেসটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিতে পারেন, অথবা অলরেডি আপনাদেরকে মেসেজ করা হয়ে গেছে যে কিভাবে আপনারা জয়েন হতে পারেন। তো 1490 টাকা পে করে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। আর যদি মনে করেন যে না, এই ওয়ার্কশপটা আপনার প্রয়োজন নাই, সো জয়েন হওয়ার কোনো দরকারই নেই। আর যদি মনে হয় যে না, ওয়ার্কশপটা আপনার প্রয়োজন আছে, সো আমি বলবো যে এখনই জয়েন করেন, কারণ নেক্সট ওয়ার্কশপ আমাদের আসতে আসতে জানুয়ারির 30 তারিখ, একটা লম্বা গ্যাপ আমরা নিতেছি। সেই সাথে এইটার 1490 টাকা তখন আর থাকবে না, ওইটা তখন হয়ে যাবে 4790 টাকা এরকম কিছু একটা। আমার এখন ঠিক খেয়াল করতেছে না, বাট ওটা 4000 টাকা প্লাস হবে আর কি। আর এখন জয়েন হলে আরো একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আপনাদের এই যে ক্লাসগুলি দেখেন, কিছু আমি একদম শুরুতেই কিন্তু ওই যে মালিহা আপু এখানে জয়েন করছে, উনি প্রথম ব্যাচের। উনি বিগত তারপরের যে 2টা ব্যাচ হয়েছে ওই 2 ব্যাচের ক্লাস রেকর্ড গুলিও পাইছে, বিজনেস কিটও পাইছে, সবকিছুই পাইছে। প্লাস আপনাদের যে সার্ভিসগুলি আমরা দিব, এই যে বিজনেস কিট দিচ্ছি, তারপর হচ্ছে ক্লাস রেকর্ড দিচ্ছি, নতুন আপডেট বই, এগুলিও ওনারা পেয়ে যাবে। মানে হচ্ছে যে প্রিভিয়াস ব্যাচগুলি সামনের আপডেটেড যত যা কিছু আসতেছে সব কিছু পেয়ে যেতেছে। আপনারাও ঠিক এক্স্যাক্টলি যারা আজকে এই ব্যাচে জয়েন হয়েছেন, 4th ব্যাচে জয়েন হয়েছেন, তারা আগামী 5th ব্যাচের যত যা কিছু আপডেট আসবে সেগুলি তারা পেয়ে যাবে। এখানে কোনো পেমেন্ট ওই একবারই 1490 টাকার মধ্যেই, তাদেরকে আর কোনো পেমেন্ট করতে হবে না। সো ওভারঅল আমি যদি বলি যে এই ছিল আমাদের প্রোগ্রাম এবং এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের নেক্সট ক্লাস বৃহস্পতিবার, এই উইকের বৃহস্পতিবার ইনশাল্লাহ নেক্সট ক্লাস হইতে যেতেছে রাত 9টা বাজে। গ্রুপে ডিটেলস দিয়ে দেওয়া হবে এবং সেম আজকের মতোই গ্রুপে লিংক দেওয়া হবে, আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন ইনশাল্লাহ। আমাদের বৃহস্পতিবার মাইন্ডসেটের ক্লাস আসতেছে, আমি সবাইকে বলবো সেই ক্লাসটাতে জয়েন করার জন্য। বিলিভ মি, ওইখানে জয়েন করার পরে আপনার ফুড বিজনেস সম্পর্কে যে ধারণা, এই ধারণা চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের বিষয়। এইগুলি নিয়ে তো ডিসকাশন হইলই। সো এখন আসেন আমি আপনাদের আনমিউট করে দিচ্ছি। আপনারা প্লিজ কাইন্ডলি যেটা করবেন সেটা হচ্ছে হ্যান্ড রাইজ করবেন। আপনাদের যার যে কোশ্চেন আছে সেটার উপরে আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার করার ট্রাই করব। ওকে, জান্নাতারা, জান্নাতারা আপু, আপনি হ্যান্ড রাইজ করছেন, প্লিজ আপনি আপনার আনমিউট করে বলেন আপনি কি বলার আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
ভাইয়া আমি আসলে শুরু করতে চাচ্ছিলাম, এই জন্য আর কি। আমি টুকটাক করি, হুম হুম বেকারি করি, কিছু অর্ডার পেলে বেকারির কিছু বাসায় বসেই করি নিজেই। হুম হুম। ফ্রুট কেক, বার্থডে কেক, বিভিন্ন ধরনের আইটেম। তো আর কি এটাই আমি একটু বড় করে বা যেটাই আর কি হয়, এর মধ্যে পড়ে সেভাবে বুঝে আর কি করতে চাচ্ছিলাম। এই জন্যই আর কি একটু আলাপ করা আর কি। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। আপনি ক্লাসগুলি করতে থাকেন, সেখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ যে আপনাকে কি করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি বেকারির আইটেম করেন, বেকিং মানি এখন হয়ে গেছে কেক। সো জি। আপনি মানে এটাকে বেকিং না বলে বলা ভালো যে আমি কেক নিয়ে কাজ করি। আর আচ্ছা, বেকিং যখন বলবেন তখন আসলে এইটা হয়ে যাবে কি অনেক কিছু, আপনার কুকিজ থাকতে পারে, ব্রেড এখানে আপনার থাকতে পারে। সরি ভাই, একটু বললাম, এটার মধ্যে আমার অনেক কিছুই আছে। হুম যেমন হুম স্প্রিং রোল আছে, এই কাবাব আছে, বার্গার আছে, এর ধরনের আর কি আছে, পিজা আছে। হুম, বুঝতে পারছি। তো কোনো সমস্যা নেই, ক্লাসগুলি করতে থাকেন। আর ক্লাস করতে করতেই বুঝবেন যে আসলে আপনার কি করা উচিত। তারপরেও যদি কোথাও কোনো জায়গায় প্রবলেম হয়, বুঝতে না পারেন, ডেফিনেটলি আমার সাথে কন্টাক্ট করবেন। আর হ্যাঁ, আপনাদের সবার উদ্দেশ্যেই বলা যে আপনাদের আজকে রাতেই হচ্ছে যে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট লিংক, যেমন ফেসবুক, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপ লিংক দেওয়া হবে। আপনারা সবাই কাইন্ডলি সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই গ্রুপটাতে চ্যাট অপশনটা বন্ধ। এর কারণ হচ্ছে আমরা যেমন এই যে লিংক শেয়ার করতেছি, বিভিন্ন জিনিস শেয়ার করব, আপনার চ্যাট অপশন খোলা থাকলে আপনারা যখন ওইখানে চ্যাটিং করবেন সেই জিনিসগুলি ইম্পর্টেন্ট, আমাদের তরফ থেকে যে অ্যানাউন্সমেন্ট গুলি হবে সেগুলো আর খুঁজে পাবেন না। দ্যাটস ওয়াই হচ্ছে যে ওটা চ্যাট অপশন বন্ধ থাকবে। ফেসবুক গ্রুপ আপনাদের জন্য ওপেন আছে, ফেসবুক গ্রুপে জয়েন হবেন। আপনার যত যা কিছু বলার আছে, যত যা কিছু জানার আছে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আমি রেগুলার বেসিসে ফেসবুক গ্রুপে থাকি, ওকে। আমার মডারেটর আছে। সো আপনি ওইটার অ্যান্সার ওইখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি আর ভাইয়া। হচ্ছে যে আমার পার্সোনাল যে পেজ আছে, পেজের লিংক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটাও দিয়ে দেওয়া হবে। তবে থ্যাংক ইউ। আমার সাথে আপনারা কানেক্ট মানে মেসেজ করে আগে হচ্ছে যে আমার সাথে একটু অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, যে আপনি আমার সাথে বসতে চাইতেছেন, যে ভাইয়া আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমার কিছু প্রবলেম আছে, আমি বুঝি নাই, সো কবে কখন আমাকে একটু টাইম দেন। তো আমি অবশ্যই, আপনাকে অবশ্যই। হ্যাঁ, তখন টাইম দিব। কারণ দেখা গেছে যে অলমোস্ট আমাদের 400 প্লাস হয়ে গেছে আপনাদের সবাইকে নিয়ে, অলমোস্ট মনে হয় জি। 400 স্টুডেন্ট একদম প্রথম বেচ থেকে এই পর্যন্ত। তো সবাই যখন আমাকে হুট করে ফোন দিয়ে ফেলতেছে, হুট করে আমি অনেকের সাথে মিটিং এ থাকি, অনেকের সাথে হয়তো ব্যস্ত থাকতে পারি। তো এই জন্য আগে থেকে হচ্ছে যে জিনিসটাকে একটু সেট করে নেবেন, তাহলে আমি জি। আপনার জন্য স্পেসিফিক সময় বের করে ওই সময়টাতে ফ্রি থাকবো। এই জি। হচ্ছে আপু বিষয়। সো আপনি জি ক্লাস ভাইয়া। করতে থাকেন ইনশাল্লাহ, বাকি কথা পরে হবে। ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিলভিয়া মাহবুব আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছি আমিও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে শেফ কোর্স করেছি 2022 সালে। আচ্ছা। আম, আমার ইন্টার্নিংটা আমি কমপ্লিট করতে পারিনি, বা বেবি ছোট ছিল, করোনা টাইম ছিল। তো হ্যাঁ হ্যাঁ। পরে চিন্তা করলাম বাসা থেকে হোমমেড স্টার্ট করি, এবং আলহামদুলিল্লাহ ফিডব্যাক খুব ভালো পাচ্ছি। কিন্তু যারা নিচ্ছে শুধু তারাই নেয়, আমি চাচ্ছি আমার সেলটা একটু বাড়ুক, এবং আচ্ছা এই ব্যাপারে আমি একটু আপনাদের থেকে সাজেশন নেওয়ার জন্য এই ওয়ার্কশপটা করতে ইন্টারেস্টেড হয়েছি। আচ্ছা, খুবই ভালো। এই বিষয়গুলি ইনশাল্লাহ আমরা করব। আমরা হচ্ছে যে একদম মার্কেটিং এর ডিটেইলি আমরা আপনাদের সাথে ডিসকাস করব। আপনার যে প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে মার্কেটিং এর প্রবলেম। আপনি প্রপারলি মার্কেটিং করলে ডেফিনেটলি আপনার সেল বাড়বে। যেহেতু আপনি খুব ভালো শুরু থেকেই ভালো রেসপন্স পাইছেন, এবং রিপিটেড কাস্টমার আছে, আপনার কাস্টমার রিটেনশন খুব ভালো। তো আমার মনে হয় যে আপনি মার্কেটিং এর দিকে যদি একটু মুভ করেন তাহলে আপনার জন্য ভালো। তবে মার্কেটিং এ যাওয়ার আগে আমি বলবো আমাদের মার্কেটিং এর ক্লাসগুলি করা, এটা সব মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেক হচ্ছে যে আমার সাথে একটু কনসাল্ট করে নিলে আপনার জন্য সহজ হবে। কারণ মার্কেটিং বলতে অনেকেই মনে করে হচ্ছে যে ফেসবুকে বুস্ট করা, বাট ওইটা আসলে এখন তেমন কোনো কাজে আসে না। করলে আপনাকে অ্যাড রান করতে হবে, অ্যাড ক্যাম্পেইন করতে হবে। সো এই জিনিসগুলি কিভাবে কি আমরা ডিটেইলি আপনাকে বলে দিব, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনি তখন বুঝতে পারবেন যে কিভাবে করতে হয়।
আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে কিছু রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, আমাদের 8টা রেগুলার ক্লাসের বাইরেও কিছু রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। এই রেকর্ডেড, হ্যাঁ, জান্নাতার আপু আপনি লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। রেকর্ডেড ক্লাসগুলি হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর উপরে আমরা কিছু রেকর্ড ক্লাস তৈরি করতেছি। যদিও এটা আমরা গত বেচেও বলছিলাম আমাদের দেওয়ার কথা, কিন্তু আমরা রেকর্ডিং শেষ করতে পারি নাই। একবার করা হয়েছে, কিন্তু ফেসবুকের খুব রিসেন্ট একটা নতুন আপডেট আসছে। এই আপডেটের কারণে আমাদের প্রিভিয়াস যে রেকর্ড ছিল আমরা সেগুলিকে সব ডিলিট করে দিয়ে আবার নতুন করে ওই আপডেটের উপরে আমরা নতুন করে ভিডিও মেক করতেছি, রেকর্ড করতেছি, সেগুলি আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়া হবে। জি, ধন্যবাদ আপু। রাজু আহমেদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি নারায়ণগঞ্জ থেকেই, আপনার লোকেশন নারায়ণগঞ্জ জেনে খুব ভালো লাগছে। আচ্ছা, নারায়ণগঞ্জ কোথায় ভাই? আপনার নারায়ণগঞ্জ আদমজি, আদমজি, সিদ্ধিরগঞ্জ আদমজি। জি জি। সিদ্ধিরগঞ্জ আদমজি। আচ্ছা, আমার বাসা হচ্ছে জামতলাতে। জি, যদি, জামতলা চিনতে পারছি। হ্যাঁ, জামতলা, যদিও আমি আমি থাকি হচ্ছে নবীগঞ্জ। নবীগঞ্জ। হ্যাঁ ওই পার, নদীর ওই পার ভাইয়া। হ্যাঁ, নদীর ওপার। এর কারণ হচ্ছে যে আমার আসলে ওইখানে আমার বাবা বাবা মা সব ওইখানেই থাকে, এবং হচ্ছে যে আমাদের বাড়িও ওই দিকে। কিন্তু আমি নবীগঞ্জ এখানে থাকি, আমার ওই চাষার আর গ্যাদারিংটা ভালো লাগে। হ্যাঁ আসলে হ্যাঁ, সেটা এই একটু জন্য এই দিকে আমি থাকি। তো ভালো লাগলো। হ্যাঁ, বলেন আপনি কি জি বলতে যে ভাই চাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি অলরেডি একটা রেস্টুরেন্ট ওনার, কো ওনার ধরতে গেলে ওনারই আমি। হ্যাঁ হ্যাঁ। তো 4 মাস হয়েছে ভাইয়া চালাইতেছি আপনার চাইনিজ রেস্টুরেন্ট। আচ্ছা। দুপুর দিকে আপনার কিছু বিরিয়ানি আইটেম বিক্রি করি, হুম। কিন্তু এখন পর্যন্ত আপনার লস আছে যেটা বলা যায়। লসে ঠিক আছেন? আছে, মানে আচ্ছা। হ্যাঁ লসেই, বেশ ভালো রকম লস। আপনার ভাড়া বলেন, স্যালারি কিছুই উঠাইতে পারতেছি না। তো এই আপনার জন্যই আমার রেস্টুরেন্টে কি actually- আদমজির ওইখানে? জি জি, আদমজি এখানে কিং প্যালেস চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার আর কি। আচ্ছা। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এই জন্যই আমার বিশেষভাবে জয়েন করা আর আরো শিখার, মানে কতটুকু শিখতে পারি কি, যার জন্যই আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমি জি হচ্ছে যে ফর্ম তো ডেফিনেটলি আপনাদেরকে বললাম যে ফর্ম দিব, জি ফর্মটা জি, ফিল আপ করে নিয়ে, আর হচ্ছে যে আহ, আজকে রাতেই হচ্ছে যে আপনাদেরকে আমার দিয়ে দিব। আপনি কাইন্ডলি একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমার আমার যে অবশ্যই। নাম্বারটা দেওয়া হবে ওইখানে, যেহেতু আপনি নারায়ণগঞ্জে আছেন, জি আমি জি চাইলেই দৌড় দিয়ে আপনার এখানে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ তো সেটাই। আমি ইনশাল্লাহ চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইনশাআল্লাহ, আপনার প্লেসে আসার জন্য। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাই, thank জি, আসসালামু আলাইকুম। you. তো কবির আলমগীর ভাই, আপনার সাথে শুরুতে কথা হয়েছে, আবার আপনি হ্যান্ড রাইজ করছেন। বলেন ভাই, আপনার কি বলার আছে, শুনি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বেসিক্যালি মানে আমি এখন স্ট্রাগল করতেছি হচ্ছে ক্যাফে প্যালেস্টাইন নামে ওই যে নতুন যে রেস্টুরেন্টটা লঞ্চ করছি ওইটাতে। এখন এইটার মেইন প্রবলেমটা যেটা ফেস করতেছি সেটা হচ্ছে আমরা কয়েক ধরনের মানে ডাইভার্সিফাইড কয়েকটা আইটেম নিছি। হ্যাঁ, যেমন হুম। আইটেমের ভেতরে আছে রোল আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন রোলের কয়েক ধরনের আছে, ধরেন বিফ রোল, বিফ কিমা রোল, চিকেন রোল, তারপর হচ্ছে ভেজিটেবল রোল, এগ রোল। হ্যাঁ, এখন আরো ধরেন ওই চাইনিজের আইটেম আছে, আইটেম আছে, ফাস্ট ফুডের কিছু আইটেম আছে। তো বেসিক্যালি আমি ফোকাস করতে চাইতেছি মানে ওই রোলের আইটেমটার উপরে। এটা কেন? এটা হচ্ছে আমাদের যে এরিয়াটা, যেই জায়গার ভিতরে আমি দিছি, সেই জায়গায় হচ্ছে মানে মানুষজনের মানে পারচেজিং পাওয়ারের একটা ব্যাপার আছে। ওইটা হচ্ছে ধরেন 100 টাকার ভিতরে কোনো একটা আইটেম থাকলে সেটা তারা খুব ভালোভাবে কনজিউম করতে পারবে ওই কনসেপ্ট থেকে। তো এখন এই রোলটা আমি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম, তখন আমরা মানে বনানীতে আমি ওই সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়ছি। ওই জায়গায় একটা তাজমহল রোল নামে একটা দোকান ছিল, তাজমহল রোলের দোকান। তো ওইটাতে আমরা যেই রোলটা খাইতাম ওই টেস্টটাই আর কি আমার এই জায়গায় ডেভেলপ করার চেষ্টা করছি। আচ্ছা। তো হয়েছে কি, প্রথমে যখন আমরা শুরু করলাম, আমরা ওই কি বলে মেনু, তারপর একটা রেসিপি ডেভেলপ করছি। করার পরে যে কজন শেফ আনছি, ওরা যখন ডেমো দেয় একদম এক্স্যাক্টলি সেই জিনিসটা করতে পারে, মানে যেটা আমি চাইতেছি।
হ্যাঁ, আচ্ছা, যেই হ্যাঁ, টেস্টটা আমি মানে ফ্লেভারটা চাইতেছি, হ্যাঁ, 2 দিন পরেই মানে ওরা করে কি জিনিসটা নষ্ট করে ফেলে। আচ্ছা, হ্যাঁ, এখন ধরেন আমরা কিন্তু প্রফেশনাল শেফ না, মানে আমরা কোনো শেফই না, আমরা হ্যাঁ, হ্যাঁ, জানি কোনটা বিজনেস। হ্যাঁ, business, যে হ্যাঁ, এই জায়গার ভেতরে আমি 1 লাখ টাকা দিব, আমার এই জায়গা থেকে মানে 50,000 টাকা কিভাবে প্রফিট করতে হয়। হ্যাঁ, 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 এখন কিছু কিছু শেফ আছে ওরা করে কি যে অনেক মানে ওই মনের মতন আর কি, ইচ্ছা মতন আর কি ইনগ্রিডিয়েন্টস মিলাই টিলাই রাখা ফুড কস্টিংটা বাড়ায় ফেলে, হ্যাঁ, তখন কিন্তু আমার যে হিসাবটা ওইটা ডিস্ট্রয় হয়ে যায়। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে একদম আরো খারাপ করে যেটা, সেটা টেস্ট তো দূরের কথা, একদম মানে মানে ওইটা ও যা খুশি তা করে ফেলে। কারণ আমি একটা টার্গেট দিয়ে দিছি, লাইক যে সকাল 11টার ভিতরে আমার 200 রোল দরকার। ও হ্যাঁ, করবে কি মানে তাড়াহুড়ো করে ওইটা করার জন্য আমার একদম মনে করে আমি বলছি প্যাচ পরোটা করতে, ও করে রাখছে ফ্ল্যাট পরোটা। হ্যাঁ, হ্যাঁ, ফ্ল্যাট হ্যাঁ, রুটি বানায় ফেলছে। হ্যাঁ, এখন ওই ফ্ল্যাট রুটি তারপরে আমি দিতে বলছি মানে ধরেন ফিলার দিতে বলছি, পেঁয়াজ কাঁচামরিচ আবার অন্য কিছু সস টস দিতে বলছি, সে কি করছে ওইটার ভিতরে বাঁধাকপি মেরে দিছে। হ্যাঁ, আচ্ছা, মানে এই জিনিসগুলা করে। পরে দেখা গেছে কি ওই শুরু করছি বেশি দিন হয় নাই, 1 সপ্তাহ হয়েছে, তো এই কাস্টমারের রিভিউটা আর কি খারাপ আসতেছে। এমন একটা ছেলের নতুন নিছি, তার সাথে আবার আরো 2-3 জন টিম নিছি, এখন এরা না পারতাছি মানে ছাড়তে, আবার নতুন যে আরেকজন নিব সেটার জন্য তো আমার মানে একটু সময় দরকার। আর এইভাবে যদি প্রতি মাসে আমরা এই যে শেফই চেঞ্জ করতে থাকি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো আসলে ব্যবসা হবে না, কিছুই হবে না, মানে হুম, পুরো জিনিসটাই শেষ। এখন আমার নিজের পক্ষে তো ওই জিনিসটা তৈরি করা সম্ভব না। সেই হ্যাঁ, ক্ষেত্রে আমরা হ্যাঁ, যারা মানে বিজনেসের পার্সপেক্টিভে নামছি, তারা শেফকে কিভাবে মানে ম্যানেজ করতে পারে, এই জিনিসটা যদি আমার একটা গাইডলাইন দিতে। আচ্ছা। এইটা ডেফিনেটলি এইটার গাইডলাইন আপনাদেরকে দেওয়া হবে। তারপর আপনি যেহেতু এখন কোশ্চেন করছেন, আমি শর্টলি আপনাকে পুরো বিষয়টা একটু বুঝাই দিই। বিষয়টা হচ্ছে যে এটা আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের একটা বিষয়। তারপরও বলি সেটা হচ্ছে যে আমরা যখন শেফ নিয়োগ করি অথবা আমরা যখন কোথাও কাজ শুরু করি, তখন আমরা একটা এসওপি তৈরি করি। এসওপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর। এইখানে এই এসওপির কাজ হচ্ছে আমি যা করতে চাই আজকে সারাদিনে তার একটা চেকলিস্ট থাকবে এবং এই চেকলিস্টেই আমি সবসময় মেনটেন করব। এইটা আমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই জিনিসটা মেনটেন হয়। এই চেকলিস্টটা যে একজন শেফ সকালবেলা সে কিচেনে ঢুইকা কোন জায়গা থেকে কাজ শুরু করবে এবং কিচেন থেকে বের হওয়ার সময় সে কোন জায়গাগুলি কাজ শেষ করে বের হবে, এইগুলির একটা চেকলিস্ট থাকে এবং এই চেকলিস্টটা তাকে প্রতিদিন মেনটেন করতে হয়। এটাতে সুবিধা যেটা সেটা হচ্ছে যে আপনার কিচেন স্টাফ অথবা আপনার টিমের কেউ যদি কোনো কারণে মানে অফ থাকে, যে সে আজকে আসলো না, তো তার কাজটা যেন অফ না হয়, অথবা তার রিপ্লেসে যে আসতেছে সে আইসেই বুঝা যাবে যে কি কি কাজ করতে হবে। যে কেউ আইসা তখন কিচেনের কাজগুলি বুঝা যায় যে কিচেনে এই কাজগুলি। এখন এইটা দেখা গেছে যে আমাদের এখানে আমাদের দেশে যারা বিজনেস করতেছে তারা এই এসওপি সম্পর্কে জানে না বিধায় তারা শেফের কাছে ওই এসওপি চায়ও না। এটা মূলত শেফ এসওপিটা দিবে, শেফ আপনাকে ওই এসওপি দিবে। রেসিপি আমাদের দেশে শেফেদের আসলে ওই এইটাই নাই যে তাকে যদি আপনি বলেন যে তুমি তোমার রেসিপি দাও, সে আসমান থেকে পড়বে যে কি বলে আমি রেসিপি দিব মানে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই হ্যাঁ, জিনিসটাই হয় আমাদের সাথে। কিন্তু অ্যাকচুয়ালি ধরেন আমরা যখন বাইরে কাজ করি, যেমন আমি বেশ কিছু রেস্টুরেন্ট ওপেনিং এ কাজ করছি, আমার কাজ হচ্ছে ওই রেস্টুরেন্টটাকে শুধুমাত্র ওপেন করে দিয়ে আসা। তো ওপেনটা কিভাবে করি, আমি প্রথমত তার মেনু তৈরি করি, মেনুর প্রতিটা আইটেমের রেসিপি তৈরি করি এবং সেই রেসিপি তার যে টিম আছে এই টিমকে আমি ট্রেন করি, তার ওই টিমকে আমি ট্রেন করে দিয়ে তারপরে আসি। তারা ওইভাবে প্রথম কিছুদিন আমি ওইটাকে রান করি, আমি নিজে ওইখানে কাজ করি, আমার টিম গিয়ে কাজ করে, আমার টিম এবং তার টিম দুইটা একসাথে বসে আমরা কাজগুলি করি এবং এরপরে গিয়ে হচ্ছে যে তাদেরকে ট্রেন করে আসলে এবার আমরা চলে আসলো, তারা ওই জিনিসগুলি কন্টিনিউ করতে পারে। ওই টিমের, তার ওই রেস্টুরেন্টের টিমের যদি কেউ ওইখান থেকে জব চেঞ্জ করে অথবা নতুন কেউ ইনক্লুড হয়, তাকে পরবর্তীতে আবার ট্রেন করে দিলেই সে রেডি হয়ে যেতেছে। কিন্তু আমাদের দেশের শেফেদের প্র্যাকটিসটা হচ্ছে যে তারা যখন কোনো রেস্টুরেন্টে যায়, তারা তো এই এসওপি তৈরি করে না, রেসিপি কার্ড মেনটেন করে না, কোনো কিছুই করে না, তারা তাদের মুখস্থ যা আছে এইগুলি থেকে হচ্ছে যে রেস্টুরেন্টে কাজ করে।
এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে সে যখন ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে, তার সাথে সাথে ওই রেস্টুরেন্টের মেনুটাও বের হয়ে আসে। রাইট, রাইট, রাইট। হ্যাঁ, জি, তো এইটা এই যে আমার ওই অটোমেন হ্যাঁ, ডোনারে এর আগে হয়েছিল, পরে ওইটা আমরা কোনোভাবে ট্যাগেল দিছি যে আস্তে আস্তে মানে ওই ঠেকে শিখে এরকম হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, প্রবাদ আছে না। তো হ্যাঁ, এটা ঠেকতে ঠেকতে এটা আমাদের অনেক লস হয়ে গেছে, ওই রেস্টুরেন্টটা প্রায় 12 লাখ টাকার মতন আমার লস হয়েছে। তো যাই হোক, ওইটার সাবজেক্ট ওইটা আলাদা, ওইটা আমার পার্টনার ছিল আরেকজন, হুম, কিন্তু এইটা আমি মানে সোললি দিছি। তো হুম, এইটাতে আমি চাচ্ছি যে ওই ধরনের ফল্ট যাতে না হয়, এটা আমরা মানে সুন্দর করে যাতে স্টার্ট করতে পারি। এখন মেনু করছি, রেসিপি টেসিপি সবই ডেভেলপ করা হয়েছে, বাট মানে থিং ইজ, যেই ছেলে আসছে ও তো প্রথমে মানে কাজ করার সময় সে সব পারে। হ্যাঁ, 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 সব হ্যাঁ, পারে, হ্যাঁ, আই ক্যান ডু 90% অফ ইউর মেনু, নো প্রবলেম। কিন্তু হুম, হুম, যখন তারে দেওয়া হলো, স্যাম্পলিং করতে দেওয়া হলো, খুব ভালোই করছে, হুম, প্রবলেম নাই। কিন্তু 2 দিনের মাথায় দেখা গেল যে সব ডিস্ট্রয়। হুম, এই জিনিসটা হচ্ছে আমি চাইতেছি যে একদম মানে আমরা যেরকম ওই কারখানার ভিতরে অটোমেশন করে দিই হ্যাঁ, একটা। হ্যাঁ, হ্যাঁ, যে যখন একটা স্টাফ ঢুকবে, 10 জন ঢুকলো, কে কোন জায়গায় কোন কাজটা করবে, ওই মানে চেইনের ভেতরে ওরা থাকে, সবাই সবার নিজের কাজ জানে। কিন্তু এই জায়গার ভেতরে ওই মানে শেফেদের ভেতরে আবার একটা ব্যাপার আছে যে ওরা নিজেদের কাছে কিছু সিক্রেট রাখতে চায়। এইটা আমাদের জন্য অনেক সমস্যা। হ্যাঁ, ও মনে করে যে এটা একটা ম্যাজিক, এটা আমি ছাড়া অন্য কেউ পারে না, আর আমি এটা বলবো না। এখন বললে মনে হয় যে এটা মানে হয়ে যাবে, কিন্তু এতে যে আমার মানে কাস্টমার নষ্ট হইতেছে, এটা সে বদার করতেছে না। হ্যাঁ, এইটার পিছনের কারণ হচ্ছে আমাদের দেশে যারা শেফ তারা মূলত পেটের দায়ে শেফ হয়েছে। মানে আমি আমি জি, সিরিয়াসলি তারা পেটের দায়েই শেফ হয়েছে। তারা নিজে থেকে মানে যেমন আমি আমার পড়াশোনা হচ্ছে যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, আচ্ছা। সো আমি কুকিং প্রফেশনে আসছি কারণ হচ্ছে যে এটা আমার প্যাশনের জায়গা। আমি ইচ্ছাকৃতভাবে এই জায়গায় আসছি। আমার এটা ভালো লাগে। আমার আসলে দিনের মধ্যে একবার রান্না করে না গেলে আমার ভালো লাগে না। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং কখনো প্র্যাকটিসই করি নাই। জাস্ট বের হইছি, আমি ওই কাজ ভুইলাও গেছি। তো কিন্তু আমাদের দেশের অন্য যে সকল শেফেরা আছে এদেরকে যদি জিজ্ঞেস করেন তারা আসলে আসছে পেটের দায়। মানে আমার আর কোনো ওয়ে নাই। আমি একটা হোটেলে ঢুকছি, মেস বয়ের কাজ করতেছি, করতে করতে এখন আমি শেফ হয়ে গেছি। কারণ ও না আছে ওর একাডেমিক কোনো কোয়ালিফিকেশন, না আছে হচ্ছে যে এই ধরনের কোনো জ্ঞান। তো ওকে তো ওর ওই কাজের উপর ডিপেন্ড করে ওকে চলতে হইতাছে। ও চিন্তা করে যে আমি যদি রেসিপি দিয়া দেই তাহলে আমি চলবো কি করে, আমাকে মানুষ হায়ার করবে কেন, ও এই ভয় পায়। আর আমাদের কথা হচ্ছে যে আমরা যারা হচ্ছে যে আহ, এইভাবে এই প্রফেশনে ঢুকছে, আমাদের কথা হচ্ছে যে আমি রেসিপি দিয়ে দিলে আমার কাজ সহজ হয়ে গেল। আর আমি যদি প্রপারলি রেস্টুরেন্ট চালাইতে পারি তাহলে রেস্টুরেন্ট মালিক কখনো আমাকে ছাড়বে না। রাইট, রাইট, রাইট। এই জিনিসটা মানে বুঝতে চায় না। হ্যাঁ, আর এইটা হচ্ছে দিন শেষে প্রবলেম। কিন্তু দিন শেষে কিন্তু প্রবলেম ওরও হয়। আমি যদি বড় সেল না হয়। করতে পারি, আমি হ্যাঁ, ওরা কয় মাস টাইম মতো বেতন দিতে পারবো, এক্স্যাক্টলি। তাই না? এইটা তারা বুঝে না। যদি এখন সিচুয়েশন চেঞ্জ হইতেছে, অনেক নতুন নতুন ইয়াং জেনারেশন থেকে অনেক মানুষ এখন কোর্স করতেছে এবং তারা পাশ করে বের হয়ে আসলে কাজে নামতেছে, এটা একটা ভালো দিক। বাট আপনার প্রবলেমের যে সলিউশন এইটা হচ্ছে, আপনি যখন ওই যে স্যাম্পলিং করাইছেন না, ওই সময় জি, আপনি ওই মেনুটা ওই রেসিপিটাকে ডেভেলপ করে এইটাকে জি। পোর্শনিং করে ফেলবেন। পোর্শনিং করে ফেললে তখন আর ঝামেলা হবে না। পোর্শনিং বলতে হচ্ছে যে পোর্শনিং কি ম্যাম? পোর্শনিং হচ্ছে যে ঠিক যতটুক সার্ভ হইতাছে, মনে করেন আপনার একটা শর্মা যে সার্ভ হইতাছে, আহ, জি, আমি আপনাকে এটা আহ, দিয়ে বুঝাই, নুডলস দিয়ে বুঝাই অথবা জি, পাস্তা দিয়ে, তাহলে জিনিসটা বুঝবেন। জি। ধরেন আমি একটা সিঙ্গেল পাস্তা সেল করি, এখন একটা পাস্তাতে আমার কি কি লাগে, পাস্তাতে প্রথমত হচ্ছে যে পাস্তা তো লাগেই, হুম, হুম। তারপরে হচ্ছে ক্যাপসিকাম লাগে, ধরে নিলাম ওইখানে চিকেন লাগে। আপাতত ধরলাম আমরা এই তিনটা ইনগ্রিডিয়েন্টস এর কথাই ধরি। এই তিনটা ইনগ্রিডিয়েন্টস এক বাটি পাস্তা বানাইতে ঠিক যতটুক প্রয়োজন, প্রত্যেকটা আমি মাইপা মাইপা ওই পরিমাণ প্যাক করে স্টোর করব। স্টোর করবো, হ্যাঁ। হ্যাঁ, তাহলে হইতেছে কি, যখন আমার একটা অর্ডার আসছে আমি ওই একটা প্যাকেট নামায় রান্না করে ফেলছি। আচ্ছা। ওটা আমার কিন্তু মেজারমেন্ট করাই আছে, আমাকে আর আলাদা করে আইডিয়া করতে হলো না, কিছু করতে হলো না। তাহলে হইতেছে কি, এক্সাক্ট মেজারমেন্টটা ইউজ হইতেছে। আর এই হ্যাঁ, পোর্শনিং এইটাকে বলে। এখন পোর্শনিং যদি না করা হয় তাহলে কি হইতেছে, এক প্যাকেট পাস্তা সে বয়েল করে রাখছে, সেখান থেকে কোনো প্লেটে বেশি পাস্তা যাইতেছে, কোনো সার্ভিং এ কম পাস্তা যাইতেছে, কারণ কম ও যাচ্ছে। তাড়াহুড়ার মধ্যে ই করে ফেলতেছে।
কাজ করতেছে, তো এই ঝামেলাগুলি হয়, কিন্তু পোর্শনিং করে ফেললে এই ঝামেলাটা আর হয় না। এই পোর্শনিং কিভাবেই করতে হয় এইটার এক্সাক্ট আমি এখন পর্যন্ত আমাদের এই 400 স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্টের রেস্টুরেন্টে আমি এই পোর্শনিং এর জিনিসটাকে ডেভেলপ পাইছি। আমি খুব রিসেন্টলি তার রেস্টুরেন্টে যাব, এটা ওয়ারিতে। উনি একটা কোরিয়ান রেস্টুরেন্ট চালায়, কোরিয়ান কুইজিনের। তো তার এখানে যাব, সেই পোর্শনিং, তারও এই ধরনের প্রবলেম হয়েছিল, পরে সে পোর্শনিং করার পরে তার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমি ওইখানে গিয়ে ওইটাকে একটু রেকর্ড করে, ভিডিও করে, ছবি তুলে যেভাবে পারি আমি এটা নিয়ে আসবো, এবং আমি ডেফিনেটলি ট্রাই করবো আপনার সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই। আপনার আসলে মানে আপনার প্রথম দিকের ইন্ট্রোডাকশন শুনে মানে মানে বুকে একটা সাহস আসছে আসলে, মানে আমাদের এখন মানে যেই অবস্থা বিজনেসের, মানে আসলে কোন দিকে যাব আমরা। তো আমি মিট প্রসেসিং ফ্যাক্টরি চালাই প্রায় 3 বছর ধরে, তো ওইটার অবস্থা একদম পুরো ডিজাস্টার। তো হুম এর হুম। থেকে আমরা মানে চিন্তা করতেছি যে সামনে আরো এক্সটেনশন করি, কারণ আমার ওই ফ্যাক্টরি করতে লাগছিল প্রায় 2.5-3 কোটি টাকা। তো ওই জায়গায় আমার মনে হয় মানে ওইটা তো গেছে গেছে, আরো লাইবিলিটি বাইরে হয়ে গেছে, আরো 3-4 কোটি টাকা লাইবিলিটি হয়ে গেছে। তো এখন এই যে হুম ছোট ছোট আউটলেট এগুলা দিয়ে মানে হুম। হুম। যদি একটা কিছু করা যায়, কারণ এই সামনে যদি ইলেকশনের পরে একটুখানি দেশের মানে পরিস্থিতিটা একটু চেঞ্জ হয়, তো কিছু হ্যাঁ একটা হ্যাঁ, করে তো আমাদের, আমরা যারা ব্যবসা করি কিছু একটা করে তো আগাইতে হবে। আগাইতে লাইবিলিটি হবে। নিয়ে বসে থাকা তো আর যাবে না, কারণ আমরা সেটাই। অনেক জায়গা থেকে লোন টোন আবিজাবি করে আর কি একটা হুম বিজনেস হুম। দাঁড় করাই। তো আমরা না পারি আসলে ব্যাক করতে, আর না পারি আসলে মানে কিভাবে আগাবো, ওই ধরনের একটা ভালো কোচ বা মানে গাইড ওইরকম কেউ মানে পাই না, এই মার্কেটে ওইরকম নাই। কিন্তু আপনার কথা প্রথম দিকে মানে ইন্ট্রোডাকশন শুনে আমার মানে আসলে বুকে একটা মানে বল আসছে, ভরসা আসছে যে একটা তো লাইট দেখা গেছে। তারপর যাক, যে কোনো ভাবেই হোক ইনশাল্লাহ, দেখি কি হয়। মানে আপনার সাথে আসলে আজকে কথা বলে খুব ভালো লাগলো। সামনে যদি দেখা হয় তাহলে আরো ভালো লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি আমি চেষ্টা করব যে আপনার সাথে দেখা করতে, যেহেতু আপনি খিলগাঁও বাসাবোতে আছেন, আমি যেদিন যাব জি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার সাথে জি, একটা বার প্লিজ দেখা করে আসার প্লিজ জন্য। ভাই। জি ভাই, ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ। ওকে। জি, সালাম। তো এখন পর্যন্ত আর কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে করতে পারেন। তানজিনা রহমান আপু, জি আপু বলেন। তানজিনা তানজিনা আপু, আপনি হ্যান্ড রাইজ করছেন, কি কোশ্চেন আছে আপু একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমিও হচ্ছে আপনার মতো কুকিং এর প্রতি প্রচন্ড প্যাশনেট। আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স থেকে অনার্স মাস্টার্স করা, বাট একদিনের জন্য ফিজিক্স প্র্যাকটিস করি না, এরকম টাইপ। ডেইলি আচ্ছা। কিচেনে না গেলে আমার ভালো লাগে না। এখন আমি হচ্ছে একটা ফেমাস ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা রিসেন্টলি শেষ করলাম। এখনো মানে হয় নাই, আর ছোট একটা বাচ্চা, সেজন্য ইন্টার্নশিপ করা পসিবল না। আচ্ছা। তো এখন আমার ইচ্ছা হচ্ছে ফ্রোজেন বিজনেস নিয়ে কাজ করার। হুম হুম। কারণ মানে ঘরে আমরা যারা থাকি আমাদের জন্য এটাই অনেক ইজি। আচ্ছা। বাট আমার মনে যে কোশ্চেনগুলো আসে আর যেটার কারণে আমি সাহস করতে পারি না, সেটা হচ্ছে প্রথমত আমি যেসব পেজগুলো দেখি দেখি যে মানে কমেন্ট বা মানে লাইক টাইক এদের রেসপন্স অনেক কম। হইতে পারে ওরা জানি না আমি কিভাবে ইন্টারনালি অর্ডার নেয়, কিভাবে চালায়, এটা একটা প্রশ্ন। মানে এই জন্য আমি আসলে সাহসও করতে পারি না, কারণ ক্রিটিসাইজিং এর একটা ব্যাপার আছে আমাদের সোসাইটিতে। আচ্ছা। তারপর হচ্ছে মানে এখান থেকে পড়ে মেয়েটা পাগল হয়ে গেছে, মেয়েটা এখন কি করতেছে এগুলা, ওর মাথা পুড়ে গেছে। তারপরে হচ্ছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমি অনেককে দেখে ফার্স্টে শুরু করে, কিন্তু পরে যেহেতু এটা পুরো একটা হোম বেসড, তো এখানে হুম তো আর টিম টিম মেনটেন করা পসিবল না। হুম। তো হুম দেখা যায় একজনকেই লোড নিয়ে সব করা লাগে, একজনই দেখা যায় মানে আমি ইতে যা দেখি একজনই দেখা যায় 10টা রুটি বানায়, একজনই দেখা যায় 50টা সিঙ্গারা বানায়। তো তারপর আমার মনে হয় যে একজনের লোড নেওয়ার কারণে তার ওই বিজনেসের কোয়ালিটিটা পুরো ড্রপ করে যায়, একটা সময় সে ডিমোটিভেটেড হয়ে পুরো টাটা বাই বাই বলে দেয়। হুম। তো এইসব দেখে আমার মনে যেটা প্রশ্ন জাগে, বাংলাদেশে কি আসলে এই হোমমেড ফুডের বিজনেসটা পসিবল? মানে এখন আমি দেখি ঘরে ঘরে সবাই হোমমেড ফুড নিয়ে কাজ করতেছে। আচ্ছা। হোমমেড ফুড নিয়ে ডেফিনেটলি পসিবল। কেন পসিবল আমি আপনাকে বলি, যে অলরেডি ওই যে বললাম যে মালিহা আপু আমাদের সাথে এখনো আছে। মালিহা আপু 7 বছর ধরে বিজনেস করতেছে, এবং 7 বছর পরে এসে উনি একটা টেক ওয়ে স্টোর ওপেন করার জন্য ট্রাই করতেছে। বাট 7 বছর ধরে উনি কিন্তু হোমমেড মানে তার বাসা থেকেই
সে জি এই খাবারের বিজনেস করতেছে। এবং মানে আমি যদি বলি যে ওনার আহ, ওনার পেজটা তো আমি ঘুরছি, যে ওনার ওনার পেজটা একদম ফুললি প্রফেশনাল, মানে অ্যাজ ইউজুয়াল আমরা যে হোমমেড ফুডের যে পেজগুলি দেখি তার ওই পেজটা ওরকম না, একদম ফুললি প্রফেশনাল পেজে উনি একটা ডেভেলপ করে নিয়ে আসছে। হ্যাঁ, কিছু গ্যাপ আছে তার, হুম। গ্যাপ না থাকলে তো সে আমার কাছে আসতো না, এই কোর্সে জয়েন করতো না। গ্যাপ সবারই থাকে, ওই গ্যাপটা ফিল আপ করার জন্যই আমরা বসে আছি। সো মালিহাপু যেহেতু পারছে এবং উনি খুলনাতে আছে, তানজিন আপু আপনি কোথায় আছেন? আমি হচ্ছে ঢাকার খিলগাঁওতে। ঢাকা খিলগাঁওতে। গোড়া। মানে আচ্ছা, আমরা যদি ধরে নিই যে আর আপনার নারায়ণগঞ্জের বন্দরে হচ্ছে আমার নানুর বাড়ি এবং ওখানে আমার শৈশব কাটানো। বন্দর কোথায়? সিরাজুল্লাহ ক্লাবের পিছনে। আচ্ছা, আমার সাবদি হচ্ছে আমার নানির বাড়ি, বন্দর রাজবাড়ি হচ্ছে আমার খালাদের বাড়ি, সব খালা মামা চাচা সব রাজবাড়িতে এই। আমারও খালার শ্বশুর বাড়ি। আচ্ছা, তাহলে তো খুব ভালো হলো যে আপনি আমার এরিয়ারই লোক। আহ আপনি যে আর কোশ্চেন গুলি নবীগঞ্জেও করছেন, আমার এক কাজিনের দাদুর বাড়ি। আচ্ছা ওখানে আমার যাওয়া হয়েছে অনেকবার। তাহলে নেক্সট টাইম আসলে আমার বাসা ঘুরে যান অবশ্যই ইনশাআল্লাহ। আপনি নেক্সট টাইম আসলে আমার বাসায় ঘুরে যাবেন। ইনশাল্লাহ। এখন আপনি যে কোশ্চেন গুলি করছেন এইগুলি আসলে খুব ভ্যালিড কোশ্চেন, বাট এইখানে সিচুয়েশন চেঞ্জ হইতেছে এবং অনলাইনের যে মার্কেটটা এইটা ডে বাই ডে গ্রো করতেছে। আমরা এই বিষয়গুলি মানে মার্কেট সাইজ কি রকম এবং এইটা পটেনশিয়ালিটিটা কতটুক আছে এই, এবং বিশেষ করে ফ্রোজেন ফুডের বিজনেসটা কতটুকু গ্রো করতেছে এইটা বুঝার জন্য আপনাকে একটা ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রাণ প্রাণের কথা বলেন, কাজী ফার্মসের কথা বলেন, তারপর প্যারাগন বলেন, এরা সব বড় বড় কোম্পানি। তারা এত কিছু থাকতে অনেক কিছুই বিজনেস করে, তারা ফ্রোজেন ফুড নিয়ে কিন্তু বিজনেস করতেছে, যেমন গোল্ডেন হারভেস্ট। তারা কেন বিজনেস করতেছে? তারা কি আমার আর আপনার মতো উইদাউট এনি রিসার্চ তারা এই এই প্রোডাক্ট নামাইছে? এই হুম। ধরনের কোম্পানিগুলি কোনো রকমের কোনো মার্কেট রিসার্চ ছাড়া কিন্তু একটা প্রোডাক্ট বের করে না। সো যেহেতু তারা এই প্রোডাক্টগুলি বের করছে মার্কেটে, দ্যাট মিনস এই মার্কেটটা বিশাল। ছোটখাটো মার্কেট হলে তারা কখনোই ওই প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে না। যেহেতু তারা বিজনেস করতেছে তার মানে মার্কেট বিশাল। এখন এইখানে প্রবলেমটা হচ্ছে তাদের সাথে আপনাকে ফাইট করতে হবে। এখন আমাদের বেশিরভাগ হোমমেড ফুড যারা করে, এরা যেই জায়গাটাতে প্রবলেমই করে, তারা হচ্ছে প্রপার প্রোডাক্ট ডেভেলপমেন্টে আসতে পারে না এবং প্রপার মার্কেটিং এ আসতে পারে না। ওই যে আপনি বললেন যে ওয়ান ম্যান আর্মি টাইপের হয়ে যায়। জি জি আহ, পুরো। হ্যাঁ, এই এই বিষয়গুলির কারণে হচ্ছে যে তারা একটা সময় গিয়ে হচ্ছে যে সুইচ অফ হয়ে যায়। হুম হুম। হ্যাঁ, একদম। বিজনেসে তিনটা ফেজ থাকে। এই তিনটা ফেজ থেকে মানে কোন ফেজ থেকে কোন ফেজে কিভাবে যাইতে হয়, এই বিষয়গুলি না জানার কারণে এই হোমমেড বিজনেস যারা করতেছে তারা একটা সময় আইসা যে হিমশিম খায় যায় যে আমি আর পারতেছি না। এবং অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যেহেতু সে মার্কেটিং করে না। আপনি আপনার বাসা থেকে একটা বিজনেস করতেছেন, আমি জানবো কি করে যদি আপনি মার্কেটিং না করেন? জি জি তাই না? তো জি। এই বিষয়গুলো, হ্যাঁ, ডেফিনেটলি আমাদের যে ওয়ার্কশপগুলির ক্লাসগুলি হইতেছে ওইখানে এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। So, আশা করি পুরো 1 মাসের জার্নিতে আপনি আপনার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। অনেক থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। তো সীমা সিদ্দিক আপু বলেন, আপনি হ্যান্ড রাইজ করছিলেন আপু। সীমা সিদ্দিক আপু, আপনি আনমিউট করে আপনার ওই যে এইটা মাইক্রোফোনটা অন করে তারপরে বলেন কি বলতে চাচ্ছেন। সীমা আপু, আপনি কি হ্যান্ড রাইজ করছেন কোন? জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি শুনতে পাচ্ছি। আপু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। Turn setting.
আপু আপনার কথা আমি শুনতে শুনতে হ্যালো, পাচ্ছি। হ্যাঁ, হ্যালো, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুব সম্ভবত আপনার সাউন্ডটাকে টার্ন অফ করে রাখছেন। আপনি স্পিকারটা অন করেন। মহিমা, টার্ন অফ হচ্ছে কেন? শুধু হ্যালো, আপু আপনার কথা আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আম্মু হচ্ছে না কেন দেখো তো? না, কোথায় আসছে না? সীমা আপু আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি। সো আপনার স্পিকারটা অফ করা, দ্যাটস ওয়াই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। আপনি স্পিকারটা অন করলে আমার কথা আপনি শুনতে পাবেন। তো যাই হোক, সীমা আপু আপনি আপনার সেটিংসটা একটু ক্লিয়ার করেন। আমি নেক্সট হচ্ছে ইয়াসিন আরাফাত ভাই, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি চট্টগ্রাম ওয়ালাইকুম থেকে আসসালাম। বলছি, ইয়াসিন জি। আরাফাত। তবে নারায়ণগঞ্জ বলাতে আমি একটু খুব খুশি হয়েছি, কারণ হচ্ছে নারায়ণগঞ্জে মানুষ পাওয়া খুব কঠিন। পেলে আপন আপন মনে হয়, কারণ আমার আচ্ছা শ্বশুরবাড়িটা হচ্ছে নারায়ণগঞ্জ। আচ্ছা আহ, আচ্ছা আপনি চাষারা ক্রাউড জোনটা খুব গ্যাদার মনে করেন, বাট আমার কাছে চাষারাটা একটা আবেগের জায়গা মনে হয়। আচ্ছা। কারণ আমি চট্টগ্রাম থাকি, চট্টগ্রাম একদম শান্তশিষ্ট একটা এরিয়া, বাট হুম। ঢাকায় ঢুকবার পর যদি চাষারা যায়, তখন যাই মনে হয় যেন আমি ঢাকায় আসছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, চট্টগ্রাম একটা সময় আমাকে বলা হতো যে ওইটা আমার সেকেন্ড হোম, কারণ ও আমি প্রচুর প্রচুর ওইখানে আমার খুব পছন্দের জায়গা। চট্টগ্রাম আচ্ছা, খুলনা দুইটা জায়গা আমার খুব পছন্দের। চট্টগ্রামে যখনই আসবেন ভাইয়া, জাস্ট একটা বার নক দিবেন অন্তত। আর বিশেষ করে চট্টগ্রাম যদি কক্সবাজার আসেন, কক্সবাজারে অফ যদি অন আসেন, হচ্ছে আমি না তো। বর্তমানে হ্যাঁ, কক্সবাজার ইনশাল্লাহ। আছি। সো নির্দ্বিধায় আপনি আমাকে জাস্ট হ্যালো, একটা নক আসসালামু দিবেন। আলাইকুম। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সীমা আপু আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? রিটার্ন টু টপ। আচ্ছা, যাই হোক, ইয়াসিন ভাই আপনি বলেন আপনার এই। ভাইয়া, আমি বর্তমানে একটা রেস্টুরেন্টের ম্যানেজমেন্টে আছি। আহ, আচ্ছা। ওদের ম্যানেজার, আউটলেট ম্যানেজার থেকে শুরু করে ম্যানেজার অপারেশন, বিডিএম, এভরিথিং আমাকে দিচ্ছে। হ্যাঁ আপু, হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা সীমা আপু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমার আসলে স্পিকারটা অন হচ্ছিল না। আচ্ছা, একটু 2টা মিনিট, যেহেতু আপনার মানে এইটা হচ্ছিল না, আমরা ইয়াসিন ভাইয়ের কথা শুনছিলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা শুনেন না হলে পরে বলি। হ্যাঁ, ইয়াসিন ভাই আপনি বলেন। সো এখন আমি চট্টগ্রাম শিফট হতে চাচ্ছি আমার একটা নিজের ওন কিছুকে কেন্দ্র করে। হুম হুম আর আমি কয়েকটা ফ্র্যাঞ্চাইজির সাথেও কথা বলেছি। হুম হুম আমি ফার্স্ট টাইম পাস্তা ক্লাবে যেহেতু গত 1 বছর যাবৎ আছি, সো ওদেরকে ফার্স্ট প্রায়োরিটি রেখেছিলাম, বাট ওদের কিছু ক্যাটাগরি আমার খুব বেশি অপছন্দ হয়েছে, এবং হুম ওরা চট্টগ্রামে ফ্র্যাঞ্চাইজি দিতে এখন আগ্রহী নেই এই মুহূর্তে, যেহেতু বর্তমান দেশের অবস্থা আমরা সবাই জানি, বুঝতেছি। হুম কিন্তু হুম আমার কাছে আরেকটা অপরচুনিটি এসেছে, চট্টগ্রামে একদম নিউ বর্ন একটা রেস্টুরেন্ট। তারা কাতালগঞ্জ একটা এরিয়াতে, মানে ওয়ান কাইন্ড অফ রেসিডেন্সিয়াল এরিয়া, হুম হুম ওখানে হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। বাট যেটা আমি গতকালকে ভিজিট করে ফিল করলাম, যে ওদের রেস্টুরেন্টটা একদম আবাসিকের ভিতরে, যেটা হচ্ছে মেইন রোড থেকে অনেকটা দূরে। ঠিক আছে? হুম হুম এখন তাদের পুরো ফুল সেটআপ এখনো হয়নি। কিন্তু আমাদের চট্টগ্রামে এবং ঢাকার মধ্যে যে বিষয়টা হচ্ছে, ঢাকাতে আমি যেকোনো রেস্টুরেন্ট মোটামুটি একটা সার্ভ আপ করা যায়। যদি এটা আমি এলিট কাস্টমারকেও আমি হায়ার করি বা এলিট কাস্টমারকে মাথায় রেখে কাজ করি, খুব ইজিলি কিন্তু সার্ভ আপ করা যায় যদি আমি ওই প্লেসে দিই, ধানমন্ডি অথবা হচ্ছে গুলশান, হুম যেহেতু আমি অনেক জায়গায় ভিজিট করেছি, সো ওভাবে আমি বিষয়টা আসলে উপস্থাপন করা। কিন্তু চট্টগ্রামে আমি যদি খুলশি এরিয়া, তো খুলশি চট্টগ্রাম হচ্ছে হুম মানে বলা যায় সহজ ভাষায় ঢাকা ধানমন্ডি বা হচ্ছে গুলশানের মতো না। হুম কিন্তু আমি যদি ওখানে আমার এলিট কাস্টমারও হায়ার করতে যাই, আমার একটা যে প্রাইস মেনু আছে, ওইটাকে আমার হুম মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। আমি চাইলেও খুব হাই প্রাইসে দিতে পারবো না।
কিন্তু হুম হুম ওদের যে প্রবলেমটা, ওরা দেখলাম যে মেনু কার্ডটা তৈরি করেছে প্রপারলি একটা অ্যারাবিয়ান মেনু কার্ড, যেটা হুম চট্টগ্রামের জন্য আসলে অনেক প্রাইজেবল। হুম হুম। সো এখন এই মুহূর্তে তারা এই সেম মেনু কার্ডটাকে কেন্দ্র করেই কিন্তু কাস্টমার গেইন করতে চাচ্ছে। এই ক্ষেত্রে আসলে কি করা যায় আচ্ছা, যদি প্রথম একটু কথা বলেন। হচ্ছে যে আপনি ফ্র্যাঞ্চাইজিতে কেন যেতে চাচ্ছেন? ভাইয়া, আমার মানে ফুড বিজনেসে 2021 থেকে, যখন আমি জিরো নলেজ ছিলাম, আমি ছোট একটা ফুড কার্ট দিয়েছি আগ্রাবাদে। আপনি এখন হয়তো বা সার্চ করলে দেখতে পারবেন যে আগ্রাবাদ জোনটা অ্যাকচুয়ালি ফুড কার্টের জন্য কতটা পপুলার হুম হুম। চট্টগ্রামে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি ওই যে কবির ভাই যে প্রবলেমগুলো ফেস করেছে, যে শেফ চলে গেছে, আমার মেনু কার্ডও চেঞ্জ করতে হয়েছে। সো হুম হুম। আমার 3 ওই মান্থসে প্রবলেম। তিনটা মেনু কার্ডের জায়গায় আমি 4টা মেনু কার্ড চেঞ্জ করেছি। কিন্তু হুম আমি হুম ওই যে ম্যানুফ্যাকচারিং যে বিষয়টা, আমি এটা তখন জানতাম না। দেন আমার হুম। কাস্টমার সার্ভিসের যে অপারেশন বা হচ্ছে যে অভিজ্ঞতা ছিল, ওইটাও জিরো নলেজ ছিল। সবকিছু মিলে আমি আগে নিজেকে ডেভেলপ করলাম। আমি রবি এয়ারটেলে মার্কেট অপারেশনে কাজ করেছি এর পরেই। দেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে চমকে কাজ করেছি। দেন পাস্তা ক্লাবে 1 ইয়ার যাবত কাজ করেছি। নিজেকে চমক তো ডেভেলপ হালি করে। শহরে। না, চমক হচ্ছে, হ্যাঁ, হালিশহর, আমার বাসার হালি কাছাকাছি। শহরে, হ্যাঁ, 3টা ব্রাঞ্চ আছে। চমক থেকে আমার নক আসছে, মানে হচ্ছে যে নক বলতে হচ্ছে যে তারা একটা প্রবলেম ফেস করতেছে খুব রিসেন্টলি। সেটা হচ্ছে তারা তাদের ফুড কস্ট 45%-এর নিচে আনতে পারতেছে না। ইয়েস। অনেকভাবে ট্রাই করছে, পারতেছে না। তো চমকের ওনার আমাকে রিসেন্টলি নক দেয় এবং সে আমাকে রিকোয়েস্ট করে আমি যেন তাকে ভিজিট করি। বাট আচ্ছা। আমার পক্ষে আসলে মানে আমি টাইম শিডিউল মেনটেন করতে পারতেছিলাম না। সে আমাকে বলতেছে যে আমি আপনাকে এয়ার টিকেট দিয়ে দিব, আপনি সকালে আসবেন, রাতে চলে যাবেন। তা আমি বললাম যে দেখি, আমি পসিবল হলে আপনাকে জানাবো। সো এখন পর্যন্ত আমি টাইম বের করতে পারিনি। সো যাই হোক, চমকের এটা আমার কাছে খুব ভালো লাগছে। সে জাস্ট একটা হোম বেস বিজনেস থেকে সে আজকে 3টা ব্রাঞ্চ হ্যাঁ, করে হ্যাঁ, ফেলছে। হ্যাঁ, 3টা। না ভাইয়া, ওখানে হচ্ছে একজনও ফ্র্যাঞ্চাইজি আসছে বলতে গেলে। বাট 3টা ব্রাঞ্চ আচ্ছা অ্যাকচুয়ালি, তার ব্রাঞ্চ হচ্ছে একটা। যেহেতু একটা আচ্ছা। ব্রাঞ্চ করতে গেলে মিনিমাম 1 কোটি থেকে 2 কোটি টাকার, কমপক্ষে 1 কোটি টাকা লাগবে। মানে যদি আমি ওভাবে ব্রাঞ্চটা করতে যাই। হুম হুম। কিন্তু চমকের মূলত ব্রাঞ্চ হচ্ছে একটা, যেটা ওদের ফ্যামিলি বিজনেস। আর একটা হচ্ছে তাদের ওয়ার হাউস। ওখান থেকে তারা হুম। ফুড পান্না বা বিভিন্ন ইয়াতে এসে সাপ্লাই। ডেলিভারি দেয়। হ্যাঁ, ডেলিভারি দেয়। আরেকটা হচ্ছে ওইটা কাচ্চি ডাইন, যার মিন্টু ভাই, হুম উনি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। যাটা যাই হোক, এটা ইন্টারনাল বিষয়, আমি আপনার সাথে শেয়ার করলাম, সরি। হুম হুম। যেহেতু আপনি আসবেন, so আগে থেকে একটু দিয়ে রাখলাম আর কি মাথায়। হুম হুম হুম, বুঝতে পারছি। আর হচ্ছে, জি, আমি যে প্রবলেম, আমি 2021-এ যে প্রবলেমটা ফেস করেছি, ওই যে বললাম যে আমার হুম স্টেপ চেঞ্জ, মানে আমার মেনু কার্ড চেঞ্জ। দেন আমি আগে নিজেকে ডেভেলপ করলাম যে না, আমার এই যেহেতু এখানে ইন্টারেস্ট, আমি দেখি কি কোথায় কি করা যায়, কিভাবে চলে। সো ফ্র্যাঞ্চাইজিতে যে প্রবলেম, যেটা আমি সুবিধা মনে করি, যে ওরা আমাকে প্রপার একটা গাইডলাইন দিয়ে দিবে, এবং হচ্ছে আমি জাস্ট বিজনেসটা করে আমি আমার প্রফিটটা নিয়ে নিব। লস প্রজেক্টটাও তাদের ঘাড়ে থাকবে, আমার ঘাড়েও থাকবে। হুম হুম আমি হুম। এটা ফিল করছি, বা নিজে পরিচালনা করতে গেলে দেখা যায় যে আমার একটা ওয়্যার হাউস লাগতেছে, একটা সেন্ট্রাল কিচেন লাগতেছে। দেন হচ্ছে সবকিছু আমার উপর হেডেক আসতেছে। বাট এখানে একটা ফিনান্সিয়াল বিষয় আছে। সবগুলো অ্যাকচুয়ালি একজনের পক্ষে আহ, বা ইয়াসিন ভাই, বিষয়টা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজিতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিতে আপনার অনেক লিমিটেশন থাকে, বিশেষ করে হুম, হুম, প্রফিট লিমিটেশনটা খুব সীমিত আকারে থাকে। হুম, যদিও এটা ডিপেন্ড করে যে কে কিভাবে ফ্র্যাঞ্চাইজি রুলস এন্ড রেগুলেশন সেট করতেছে তার উপর, বাট ম্যাক্সিমামই একটা ফ্র্যাঞ্চাইজির এটা হচ্ছে যে মানে একটা ওয়ান কাইন্ড অফ যদি আমি বলি যে এটা কমিশন বেস, যে আমি কাজ করে দিলাম yes, একটা কমিশন হুম, পেলাম, হুম, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ এরকম আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো আপনি ফ্র্যাঞ্চাইজি করবেন না হচ্ছে যে নিজে কিছু করবেন, আমি আপনাকে সাজেস্ট করব হচ্ছে যে আপনি আগে আমাদের মিনিমাম 4টা ক্লাস করেন, মানে অর্ধেক ক্লাস করেন, দেন আপনি আমার সাথে আবার এই ডিসকাশনে আসেন। দেন আমি ওকে। আপনার সাথে বসে 1-to-1 সেশন করে আমি আপনার সাথে ডিসকাশন করে আমরা একটা ফাইনালি চিন্তা ভাবনা করব যে আমরা কোন দিকে মুভ করতে পারি। এইটা আপনার প্রতি একটা সাজেশন থাকবে আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমি আপনার সেশনগুলো নেওয়ার চেষ্টা করব, এবং হচ্ছে আম, যেহেতু একটু টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে, so হুম, হুম। সারাদিন পরিশ্রম করে আমি হয়তো রেকর্ড ক্লাসগুলো আমাকে দেখতে হবে, হয়তো হ্যাঁ, বা একদিন। ডেফিনেটলি আপনি রেকর্ড ক্লাস দেখেন,
কোথাও কোনো জায়গায় হলে আমাকে অবশ্যই নক দিবেন, আমি গ্রুপে আমার ওই ডিটেলস দিয়ে দিতেছি, যে কোনো সময় আপনি আমাকে নক দিবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া এতটুকু অনার করার জন্য। আর ওকে, ভাইয়াকে জাস্ট ইনভাইট করবো যখনই চট্টগ্রাম আসবেন, ছোট ভাইকে ইনশাল্লাহ একটু হলেও নক দিবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। অন্তত আর আপনি একটা আসলে তো ডেফিনেটলি নারায়ণগঞ্জে আসলে অবশ্যই আমাকে নক দিবেন। মাস্ট বি ভাইয়া, একটা চা ওকে, অন্তত আপনার সাথে খেতে পারি ছোট ভাই। অবশ্যই অবশ্যই, জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে। সীমা আপু, আপনি কি আছেন? আপনার কোশ্চেনটা করতে পারেন আপু। সীমা আপু মেবি হচ্ছে যে লিভ নিছে। ওকে ফাইন। রুবেল হোসেন ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি কুমিল্লা থেকে, ঠিক আছে? আচ্ছা, জি, আমি রেস্টুরেন্ট বিজনেসে আছি। আমার রেস্টুরেন্ট অলরেডি 7 বছর পার হচ্ছে এই ডিসেম্বরে। হ্যাঁ, আচ্ছা, আমার ছোটখাটো মিলে মানে বাংলা, আমারটা হচ্ছে বাংলা টাইপ আর কি, বাংলা আর বিকালে ধরেন চাপ হুম মানে হুম হুম, কাবাব আইটেম গুলো আর কি, ঠিক আছে? কাবাব আইটেম, হ্যাঁ, দুপুরে আবার চুই ঝাল থাকে। মানে অনেকটা আনকমন নিয়ে কুমিল্লাতে আমি কাজ করি আর কি। আচ্ছা আচ্ছা, আনকমন আইটেম নিয়ে আবার চাপের উপর যে ভেরিয়েন্ট চাপ মশালা, হ্যাঁ, চাপ চাপ মশলা, মশালাটাও 7 বছর আগে আমি কুমিল্লাতে প্রথম আনি। তো সেই হুম সুবাদে আমার একটা অন্যরকম একটা পরিচিতি আছে সারা কুমিল্লাতে আলহামদুলিল্লাহ। হুম হুম, আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে মাটির হাড়ি রেস্তোরাঁ, ঠিক আছে? আচ্ছা, মাটির হাড়ি, এবং মাটির, আমার সব খাবার পরিবেশনও হয় মাটির পাত্রে। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশেষত্ব গুলো আছে আর কি। তো এখন হুম চলতেছে আলহামদুলিল্লাহ ভালো, যে এটা মেইন ব্রাঞ্চ, মাদার ব্রাঞ্চ যেটা, এটা ভালোই চলতেছে, 1 লাখ প্লাস সেল আছে হুম আলহামদুলিল্লাহ। হুম, তো তারপরও লাভের ইয়াটা একদম মানে কমে যাচ্ছে, হয়তো বা ওই যে অনেক কিছুর বাজারের মূল্য একটু বেশি, প্লাস এদিক দিয়ে রাজনৈতিক একটা ব্যাপার স্যাপার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর আমার পেজ আছে কিন্তু ওই গত কয়েক বছর যাবত একটু ডিজিটাল মার্কেটিং এর থেকে আমি পিছিয়ে আছি আর কি। আচ্ছা, এই বিষয় আর কি, যে কিভাবে মার্কেটিংটা ডেভেলপ করা যায়, হ্যাঁ, হুম হুম, মানে আরো কাস্টমারের কাছে পৌঁছানো যায় মেসেজ গুলো, এইগুলো আর কি, এগুলো নিয়ে একটু যদি হ্যাঁ অ্যাডভাইস দিতেন। হ্যাঁ, আর কুমিল্লা আসলে যদি এখানে হ্যাঁ, একটু অবশ্যই, ভিজিট করতে নেই, হ্যাঁ, ইনশাল্লাহ কুমিল্লা যদি যাই কারণ নারায়ণগঞ্জ অবশ্যই। থেকে তো কুমিল্লা কাছে। হুম, হ্যাঁ, কাছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর হচ্ছে যে আপনার যে প্রবলেমটা আছে যে আপনি একটু ডিজিটাল মার্কেটিং এর দিকে মুভ করতে চাইতেছেন, খুবই ভালো। পিছিয়ে আছি এক ইনশাল্লাহ আমি অবস্থা, হ্যাঁ। চেষ্টা করব। হ্যাঁ, আমি চেষ্টা করব এই জায়গাতে যেন আপনি পিছায় না থেকে আগায় আসেন। আমি চেষ্টা করব আপনাকে সেই জায়গাতে সলিউশন করার জন্য। এটার জন্য ওই যে বললাম যে আগামীকালকে আমি হচ্ছে যে ফর্ম দিয়ে দিব, জাস্ট ফর্মটা ফিল আপ করে নিলে আমি আপনার সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি আপনাকে নক দিব এবং আপনার সাথে বসে আরামসে বসে আপনার সাথে ডিসকাস করে যে আপনার পুরো বিজনেসটা এখন কি অবস্থায় আছে, পেজটা কি কন্ডিশনে আছে, আপনাকে জি কিভাবে জি, স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, এই ডিটেলস গুলি নিয়ে আমি আপনার সাথে ডিসকাস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, জি থ্যাংক ইউ ভাই, হ্যাঁ, সালাম জি, আলাইকুম। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। সো আর কারো কি কোনো কোশ্চেন আছে? সীমা আপু কি আছেন? আপনি থাকলে হচ্ছে যে কোশ্চেন করতে পারেন। সীমা আপু, আহ, আচ্ছা, সীমা আপু অলরেডি মনে হয় লিভ নিছে, যাই হোক। আহ কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, ইয়াসিন ভাই বলেন। ভাইয়া সেশন শেষ করে কি আমি আপনার সাথে 10 মিনিটস এর জন্য অন্তত সময় নিতে পারি, যদি কিছু মনে না করেন? 10 মিনিটস, হ্যাঁ অবশ্যই। সেশন শেষ হওয়ার পর আমাকে একটু নক দিন, সমস্যা নেই। জি শিওর শিওর শিওর। Okay, হ্যাঁ, ভাইয়া ধন্যবাদ আপনাকে। জি, আপনার কথাগুলো বেশ ভালো লাগছে। আর যেহেতু নারায়ণগঞ্জে আমরা একই জায়গায় আছি, ইনশাল্লাহ দেখা তো অবশ্যই শীঘ্রই হবে ইনশাল্লাহ। আপনিও আপনিও নারায়ণগঞ্জে আছেন? ভাই আমি রাজু আহমেদ বলছিলাম, আমি নারায়ণগঞ্জে ও থাকি। আচ্ছা আচ্ছা আপনার এই যে আচ্ছা কথা বললাম, আচ্ছা 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 আমার রেস্টুরেন্ট আছে ভাই, যেটা 4 মাস ধরে চলতেছে আর কি, এখনো কিছু নতুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি, জি। ওকে, আপনাকে আচ্ছা দাওয়াত দিয়ে রাখলাম ভাইয়া, যখনই সময় পাবেন। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। শফিকুল ইসলাম ভাই, আপনি হ্যান্ড রেজ করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমি ঢাকা উত্তরা থেকে বলছি। ঢাকা উত্তরা, জি। জি বলেন ভাই।
আমার আসলে আহ, খাবারের ফুডের বিজনেসের উপর একটু ইন্টারেস্ট আছে। তা আমি চাচ্ছি শুরু করার জন্য। আচ্ছা তো শুরু করতে গিয়ে আমি যেহেতু বাইং হাউসে আছি, আমি বাইং এ আছি, আচ্ছা ফেব্রিক নিয়ে কাজ করছি, মেইনলি হুম হুম ফেব্রিক ইম্পোর্ট করছি চায়না আচ্ছা থেকে। আমার গার্মেন্টস অ্যাক্সেসরিজ নিয়ে আর কি কাজ করা, সো ওইটার উপরে আমার বেশ ভালো একটা অভিজ্ঞতা আছে, কিন্তু প্রায় এক যুগ হয়ে গেল। আচ্ছা আচ্ছা কিন্তু আমি ওই প্যাশনটায় থাকতে চাচ্ছি না, আমার ওটা ভালো লাগতেছে না। আচ্ছা আমার এখন একটু মনে হইতেছে যে ফুডের দিকে একটু আগাইতে। মেইনলি আমার চিন্তাটা হলো এরকম যে বাংলাদেশে যেভাবে ভেজালের একটা চলতেছে, হুম হুম সবাই দেখি ভেজাল খাবারটা খাওয়াইতেছে। তো এই হুম জায়গাটা থেকে আমার একটু ভালো কিছু করার করতেছি, যে মানুষ একটু ভালো কিভাবে খাওয়ানো যায়। হুম তো সেইখান থেকে আমি ফুডের বিজনেস আসতে চাচ্ছি। আচ্ছা এখন এই ফুডের বিজনেস আসতে প্রথমে যখন আমি করলাম, দেখলাম যে শেপ নিয়ে একটু ঝামেলা হচ্ছে। মেইনলি শেপে হুম আনাটা হয়ে যাচ্ছে, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সে তার মতো করেই হুম সবকিছু করতে চায়, যদিও আমি এখনো শুরু হুম করি নাই। শুরু হ্যাঁ হ্যাঁ করার জন্য আর কি কয়েকজনের সাথে কথা বলছিলাম, সেইখানে গিয়েই দেখলাম যে এই কিছু চিত্র আর কি উঠে আসছে। আচ্ছা এখন এইটা হচ্ছে কি যে এই প্রবলেমগুলি থাকবে বিজনেসের। আপনি তো যেহেতু ইসে আছেন, তো প্রবলেম সব জায়গায় আছে, টুকটাক প্রবলেম, কোথাও যে একেবারে নাই তা না, প্রবলেম আছে। এই প্রবলেমগুলি সলভ করে আমাদেরকে আগে যেতে হইব। আর যেহেতু আপনি এখনো প্ল্যানিং স্টেজেই আছেন, সো আমি আপনাকে বলবো হচ্ছে যে আপনি আপাতত আমাদের ক্লাসগুলি আগে করেন। করার পরে আপনি এই ফুড বিজনেস, আপনি অলরেডি একটা বিজনেসে আছেন, সো ওইটার সাথে ওইখান থেকে যখন নতুন ট্র্যাকে আসতেছেন এটাকে একটু বোঝার চেষ্টা করেন। শেফের যে প্রবলেম, এটা যে একেবারে সলভ করা যাবে না তা না, সলভ করা যাবে। হ্যাঁ, বাট তার আগে আপনাকে ওই জায়গাটাতে বিষয়গুলি ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ, আমি আপনাকে ওই যে বলবো যে আপনি আগে ক্লাসগুলি করেন, ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে আপনি বিজনেসের প্ল্যানে নামেন। আর টিম ম্যানেজমেন্ট করা এটা আসলে খুব কঠিন কিছু না। আর ভালো শেফ যে পাওয়া যায় না তা না, শেফ অবশ্যই ভালো শেফ আছে হ্যাঁ, সেটা তো ইন্ডাস্ট্রিতে। অবশ্যই আছে, সব সেক্টরেই ভালো আছে, ভালো খারাপ দুইটাই আছে। অবশ্যই পাবো, সেটা নিয়ে আমার সমস্যা মনে করতেছি না খুব বেশি একটা, কিন্তু দেখলাম যে বেশিরভাগই আর কি হ্যাঁ কিছু হ্যাঁ, হয়। এরকম হয়, এই ঝামেলা হয়। আর সমস্যা নেই, আমি তো আছি। আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাকে জিনিসগুলি গুছায় দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো আর কারো কি কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা আমাদের আজকের প্রথম সেশনটা আমরা শেষ করি। এবং সেই সাথে ওই যে বললাম যে যারা এখনো আমাদের ওয়ার্কশপে জয়েন হন নাই, আমাদের এই ফোর্থ ব্যাচে এখনো জয়েন হন নাই, আমি আপনাদেরকে বলবো যে যদি আপনার কাছে মনে হয় যে আমাদের এই ওয়ার্কশপটা আপনার জন্য প্রয়োজন, সো নেক্সট বৃহস্পতিবার আমাদের নেক্সট ক্লাস আছে, তার আগে জয়েন হয়ে নেবেন। 1490 টাকা আমাদের ওয়ার্কশপ ফি। তো এটা পে করলে আপনি হচ্ছে যে আমাদের জয়েন হয়ে যেতে পারবেন গ্রুপে। আর আপনারা যারা জয়েন হয়ে আছেন, আপনাদেরকে সেশন শেষ হওয়ার পরে আজকে রাতেই হচ্ছে যে ওই যে আমার সাথে কন্ট্যাক্ট ডিটেলস, আমাদের পেজ, ফেসবুক গ্রুপ, এই ডিটেলস গুলি লিঙ্ক দেওয়া হবে। এবং কালকে আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, যারা অলরেডি বিজনেসে আছেন ওই ফর্মটা কাইন্ডলি আপনারা ফিল আপ করে নেবেন ইনশাআল্লাহ। সো এই হচ্ছে বিষয় আজকে। আজকে এই পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ।